আসসালামু আলাইকুম। আপনাদের সকলকেই স্বাগতম। আজকে আমরা হচ্ছে মাইক্রোবায়োলজির একদম ফার্স্ট স্ট্রাকচার অফ দ্য ব্যাকটেরিয়া এই জিনিসটা পড়ানোর চেষ্টা করব। তো আমি এখানে মূলত অনেকগুলা স্লাইড সাজিয়েছি লেন্স রিভিউ থেকে। তো আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন লেন্স রিভিউ প্লাস কিছু পিকচার নিয়েছি নেট থেকে, সাথে আমার গাইড বইয়ের হেল্প নিয়ে আমি মূলত লেকচারটা সাজিয়েছি। তো প্রোফ পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেগুলাই মূলত এখানে আলোচনা করা হয়েছে। তো এছাড়াও প্রোফের বাইরেও কিছু যেগুলো ভাইবার মধ্যে কোশ্চেন স্যার ম্যাডামরা কোশ্চেন করেন সেগুলোও এখানে আলোচনা করেছি আমি। তো আপনারা একটু যদি মনোযোগ সহকারে দেখেন আশা করি যে লেকচারটি অনেক ভালো লাগবে আপনাদের এবং আপনাদের উপকার হবে। তো চলেন শুরু করা যাক। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রথমে আমরা আলোচনা করি শেপ অফ দ্য ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াকে তিনটা বেসিক গ্রুপে ভাগ করা হয়েছে শেপের উপর ভিত্তি করে। সাম ব্যাকটেরিয়া এরকম রাউন্ড শেপে থাকে, এগুলাকে আমরা বলতেছি কক্কাই। কিছু ব্যাকটেরিয়া আছে রড শেপ থাকে, রড শেপ, এগুলাকে আমরা বলতেছি বেসিলাই। এন্ড কিছু ব্যাকটেরিয়া আছে স্পাইরাল শেপ থাকে, এরকম এরকম স্পাইরাল শেপ থাকে, এগুলাকে আমরা বলতেছি স্পাইরোচিটস গ্রুপের ব্যাকটেরিয়া। কিছু ব্যাকটেরিয়া আছে ভেরিয়েবল ইন শেপ, বিভিন্ন ধরনের শেপে থাকে, এগুলাকে আমরা বলি প্লিওমরফিক ব্যাকটেরিয়া। প্লিওমরফিক মানে শেপ, নির্দিষ্ট কোনো আকৃতি নাই, এটাকে বলতেছি আমরা প্লিওমরফিক। তো এই যে কক্কাই, কক্কাই, তাহলে এখানে আমরা তিনটা জিনিস জানলাম। একটা হচ্ছে কক্কাই। কক্কাই মানে হচ্ছে যে ব্যাকটেরিয়াগুলো গোলাকার আছে, যেগুলো দণ্ডাকার ব্যাকটেরিয়া এগুলাকে বলি রড বা বেসিলাই। আর যেগুলো স্পাইরাল শেপের ব্যাকটেরিয়া এগুলোকে স্পাইরাল অর স্পাইরোচিটস গ্রুপের ব্যাকটেরিয়া বলা হয়। আর যেগুলো নির্দিষ্ট কোনো আকার আকৃতি থাকবে না তাদেরকে বলি প্লিওমরফিক। তো কক্কাইগুলো যখন পেয়ারসে থাকে তখন এটাকে আমরা বলি ডিপ্লোকক্কাই। যদি কক্কাইগুলা চেইনের মতো করে থাকে, এরকম চেইন থাকে, সেটাকে বলি স্টেপটোকক্কাই। আর যদি এগুলো গ্রেপ লাইক ক্লাস্টার হিসেবে থাকে তখন সেটাকে বলি আমরা স্টাফাইলোকক্কাই। দেখেন এখানে আপনারা যে এই যে গোলাকার যে ব্যাকটেরিয়া আছে এগুলোকে কক্কাই বলা হয়। আর এখানে দণ্ডাকার যে রড শেপ ব্যাকটেরিয়া আছে এগুলোকে বেসিলাই বলা হয়। আর এই যে স্পাইরাল শেপে থাকে এগুলোকে আমরা বলি স্পাইরোচিটস গ্রুপের ব্যাকটেরিয়া। কক্কাই স্যার এই যে গোলাকার ব্যাকটেরিয়া, বেসিলাস হচ্ছে রড শেপড, আর স্পাইরাল হচ্ছে স্পাইরোচিটস গ্রুপের। কক্কাইগুলো এরকম পেয়ারে থাকতে পারে, সিঙ্গেল থাকতে পারে। আবার চেইনে থাকলে আমরা বলি স্ট্রেপ্টোকক্কাই। আর যদি এরকম গ্রেপ লাইক ক্লাস্টার, আঙ্গুরের থোকার মতো থাকে এভাবে গ্রেপ লাইক ক্লাস্টার, সেটাকে বলি স্টাফাইলোকক্কাই। আর বেসিলাইগুলো এভাবে থাকতে পারে। আর স্পাইরোচিটস তিন ধরনের আছে, এটা খুব ভালো করে মনে রাখতে হবে, রিটেনেও আসে। স্পাইরোচিটস তিনটা আছে, একটা হলো বোররিলিয়া, ট্রিপোনেমা, স্পাইরিলাম। বোররিলিয়া এটা হচ্ছে এভাবে স্পাইরাল শেপে থাকবে, বাট সবচেয়ে বেশি টাইট টাইট থাকবে, অনেক বেশি পেঁচানো থাকবে, যেটা ট্রিপোনেমা। একদম লুজ থাকে যেটা স্পাইরিলাম। তো এই যে আমরা জানি চেইন অফ কক্কাই, চেইন থাকলেই স্টেপ্টোকক্কাই, আর এরকম গ্রেপ লাইক স্ট্রাকচার থাকলে স্টেফাইলোকক্কাই। আর রড শেপে থাকতে পারে বেসিলাস ব্যাকটেরিয়া। কার্ভ শেপ বা কমা আকৃতির যদি থাকে সেটাকে আমরা বলি ভিব্রিও কলিরি ব্যাকটেরিয়া। আর এরকম শেপটাকে বলতেছি ক্লাব শেপ। দেখেন যে এই শেপটা হচ্ছে কিন্তু ক্লাব শেপ, এর মাথায় দেখেন যে কিছু দানা দেখা যাচ্ছে, এগুলাকে বলা হয় গ্রানিউল দানা। তো এটা হলো কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া। আমরা যদি মাইক্রোস্কোপের নিচে দেখি এরকম ক্লাব শেপ কতগুলো ব্যাকটেরিয়া দেখা যাচ্ছে, তাহলে সেটা কি ব্যাকটেরিয়া হইতে পারে? কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া। দেন বলি কিছু ব্যাকটেরিয়া আছে এরকম কিডনি শেপ, দেখতে অনেকটা কিডনি শেপ, তো এগুলাকে আমরা বলি নেইসেরিয়া। হ্যাঁ, এগুলো কক্কাই, কিডনি শেপ কক্কাই। তো এরাও পেয়ার্স থাকবে বাট কিডনি শেপ, হ্যাঁ এরকম কিডনি শেপে থাকে, কিডনি বিন শেপ, এটাকে বলি নেইসেরিয়া। দেন স্পাইরিলা, এটা তো আমরা দেখলাম যে স্পাইরোসিটস গ্রুপের যে তিনটা ব্যাকটেরিয়া আছে বোরিলিয়া, ট্রিপোনেমা, লেপ্টোস্পাইরা। এর মধ্যে বোরিলিয়া যেটা, এর কয়েলটা থাকবে রিল্যাক্সড, দেখেন যে এই কয়েলটা একটু রিল্যাক্সড, বেশি খুব বেশি টাইট না। আর যেটা টাইট এটাকে বলি আমরা ট্রিপোনেমা, টি দিয়ে টাইট, টি দিয়ে ট্রিপোনেমা। দেন সাইজ অফ দ্য ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার সাইজ হচ্ছে 0.2 থেকে 5 মাইক্রোমিটার। স্মলেস্ট ব্যাকটেরিয়ার নাম হচ্ছে মাইকোপ্লাজমা। এটা একটা লেস সেল ওয়াল ব্যাকটেরিয়া, সেল ওয়াল তার নাই, এটা হচ্ছে মাইকোপ্লাজমা। সবচেয়ে ছোট ব্যাকটেরিয়াটা সবচেয়ে বড় ভাইরাসের সমান। লার্জেস্ট ভাইরাসের নাম পক্স ভাইরাস, তাহলে পক্স ভাইরাস ইকুয়াল মাইকোপ্লাজমা। ব্যাকটেরিয়াল স্ট্রাকচারের মধ্যে কি কি আছে দেখেন, যে এটা যদি একটা ব্যাকটেরিয়াল স্ট্রাকচার হয়, তো আমরা যদি একদম বাইরে থেকে দেখি তাহলে বাইরে এর থাকে গ্লাইকোক্যালিক্স বা স্লাইম লেয়ার, একদম সবার বাইরে থাকে গ্লাইকোক্যালিক্স বা এটার আরেকটা নাম হচ্ছে স্লাইম,
স্লাইম লেয়ার্স, স্লাইম লেয়ার অর গ্লাইকোক্যালিক্স। ওকে, দেন এই যে গ্লাইকোক্যালিক্স এর ভিতরে যে লেয়ারটা, এই যে এই লেয়ার, এটাকে বলি আমরা সেল ওয়াল, ব্যাকটেরিয়ার সেল ওয়াল। সেল ওয়াল, সেল ওয়ালের পরে যেটা, এটাকে বলি সেল মেমব্রেন অর প্লাজমা মেমব্রেন। দিস ইজ প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনটা দেখেন যে এই যে ভিতরের দিকে ভাঁজ হইছে না, ভিতরের দিকে ভাঁজ হওয়া এই অংশটাকে বলা হয় মেসোসোম, মেসোসোম বলা হয়। প্লাজমা মেমব্রেন দ্বারা আবৃত পুরো এই যে সাদা যে অংশটা আমরা দেখতে পাইতেছি, এর নাম আসলে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের ভিতরে এই যে গোল গোল যে অংশগুলো দেখা যায় রাইবোসোম, এদের রাইবোসোম কিন্তু এরকম গোলাকার রাইবোসোম থাকে। এছাড়াও এই যে কিছু দানা থাকতে পারে, এগুলাকে ভলিউটিন দানা বলা হয়। কিছু ইনক্লুশন থাকতে পারে, লিপিড প্রোটিনের কিছু জমা হয়ে থাকতে পারে, এগুলাকে আমরা বলি ইনক্লুশন। এছাড়াও এর ভিতরে এরকম কিছু ক্রোমোসোম, ব্যাকটেরিয়াল মেইন ক্রোমোসোম থাকে, যেটাকে নিউক্লিওয়েড বলা হয়, যেটা দেখতে অনেকটা নিউক্লিয়াসের মতো বাট নট নিউক্লিয়াস, এটাকে বলি নিউক্লিওয়েড। নিউক্লিওয়েড ছাড়াও ব্যাকটেরিয়ার বাইরে আরেকটা সার্কুলার ডিএনএ থাকে, যেটাকে আমরা বলি এক্সট্রা ক্রোমোসোমাল ডিএনএ, এটাকে প্লাজমিড বলা হয়, প্লাজমিড বলি। এছাড়াও এই যে সেল মেমব্রেন, সেল ওয়ালের চারদিকে কিছু এরকম পিলাই থাকতে পারে, ফিঙ্গার লাইক যে প্রজেকশন গুলো দেখতেছে, এগুলোকে পিলাই বলা হয়। বেশি থাকে এগুলা, মনে রাখবেন যে পিলাই সবচেয়ে বেশি থাকে, আর ফ্লাজেলা যেটা, এটা কম থাকে। ফ্লাজেলা এর মুভমেন্টে সহায়তা করে, আর পিলাই অ্যাটাচমেন্টে সহায়তা করে। দেন এই যে ব্যাকটেরিয়াল স্ট্রাকচার, ভেরি ইম্পর্টেন্ট, ভাইবা শুরু হয় একটা কোশ্চেন করে, প্রোফের ভাইবা শুরুই হয় যে ব্যাকটেরিয়ার এসেনশিয়াল কম্পোনেন্টস কি আর নন এসেনশিয়াল কম্পোনেন্টস গুলো কি কি আছে। এরপর এসেনশিয়াল কম্পোনেন্ট গুলা, এর মধ্যে প্রত্যেকটার নাম বলতে হবে এবং এগুলোর ফাংশন। নন এসেনশিয়াল কম্পোনেন্টের প্রত্যেকটির নাম বলতে হবে আর ফাংশন বলতে হবে। তাহলে আমরা চলেন দেখি যে এসেনশিয়াল কম্পোনেন্ট কি কি আছে। এসেনশিয়াল কম্পোনেন্ট টোটাল 6টা আছে। কয়টা? 6টা। একটা হলো সেল ওয়াল, প্লাজমা মেমব্রেন, রাইবোসোম, নিউক্লিওয়েড, মেসোসোম, পেরিপ্লাজম। এই 6টা হচ্ছে এসেনশিয়াল কম্পোনেন্টস। তবে এখানে পেরিপ্লাজম বলার ক্ষেত্রে বলবেন যে পেরিপ্লাজম ইন কেস অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে থাকে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যেই শুধু পেরিপ্লাজম থাকবে, গ্রাম পজিটিভের ক্ষেত্রে থাকবে না। সেল ওয়ালের ক্ষেত্রে পেপটিডোগ্লাইকান পজিটিভ এবং নেগেটিভ দুইটার ক্ষেত্রেই থাকবে। আর আউটার মেমব্রেনটা আমরা পাবো শুধু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, সারফেস ফাইবার থাকবে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। ধরেন এটা হচ্ছে ব্যাকটেরিয়ার সেল ওয়াল, তাহলে সেল ওয়ালের বাইরে আর একটা মেমব্রেন থাকবে, আউটার মেমব্রেন, এটা থাকবে গ্রাম নেগেটিভের ক্ষেত্রে। এটা ধরেন সেল ওয়াল, বাট আর এখানে কিছু এরকম ফাইবার থাকবে, এটা থাকবে গ্রাম পজিটিভের ক্ষেত্রে। তাহলে গ্রাম পজিটিভের ক্ষেত্রে আদার্স কোনো লেয়ার থাকবে না, আউটার মেমব্রেন থাকবে না, বুঝছেন? আচ্ছা, সরি, এটা কিন্তু পেপটিডোগ্লাইকান, হ্যাঁ, এটা আমি সেল ওয়াল বলছি, এটা হচ্ছে পেপটিডোগ্লাইকান। তাহলে পেপটিডোগ্লাইকান, দিস ইজ পেপটিডোগ্লাইকান। পেপটিডোগ্লাইকান বাইরে আবার একটা আউটার মেমব্রেন থাকতে পারে ইন কেস অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। আর এই সেল ওয়ালের বাইরে এরকম আউটার ফাইবার থাকতে পারে, সরি, পেপটিডোগ্লাইকানের বাইরে এরকম আউটার ফাইবার থাকতে পারে, এটাকে বলতেছি আমরা আউটার ফাইবারস অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। ওকে, দেন আসি প্লাজমা মেমব্রেন, রাইবোসোম, নিউক্লিওয়েড, মেসোসোম, পেরিপ্লাজম। পেরিপ্লাজম কি আমরা এটা একটু পরে দেখব পিকচারে। নন এসেনশিয়াল স্ট্রাকচার গুলোর মধ্যে ক্যাপসুল, পিলাই, এর উচ্চারণটা মনে রাখবেন, পিলাই, হ্যাঁ, পিলাই, পিলাই, ফ্লাজেলাম, স্পোর, প্লাজমিড, গ্রানিউল, গ্লাইকোক্যালিক্স। তো আমরা একটু যদি একটু স্ট্রাকচারটা দেখি, যে এখানে আমরা প্রত্যেকটা জিনিস আসলে আলোচনা করবো আলাদা হবে। সেল ওয়াল, প্রথমে আসি আমরা সেল ওয়ালের ক্ষেত্রে। তো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেল ওয়ালটা কি রকম? তো মনে রাখবেন যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়াল তিনটা জিনিস দ্বারা তৈরি। সেল ওয়ালের মধ্যে তিনটা জিনিস থাকবে, একটা হলো পেপটিডোগ্লাইকান, একটা টিকোইক অ্যাসিড, একটা হলো পলিস্যাকারাইড, তিনটা জিনিস থাকবে। তো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়ালটা অনেক বেশি থিক থাকে, অনেক বেশি থিক এবং মোর হোমোজেনাস গ্রাম পজিটিভ, বাট নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থিন থিন থাকে। তো দেখেন, এটা যদি একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার একটা সেল ওয়াল হয়, তাহলে আমরা জানি সেল ওয়ালের মধ্যে কি কি থাকে। সেল ওয়ালের মধ্যে আমরা থাকি পেপটিডোগ্লাইকান, দিস ইজ পেপটিডোগ্লাইকান, এটা হচ্ছে পেপটিডোগ্লাইকান লেয়ার। তাহলে এটা হচ্ছে পেপটিডোগ্লাইকান, এভাবে পেপটিডোগ্লাইকান লেয়ার থাকবে, দিস ইজ পেপটিডোগ্লাইকান, পেপটিডোগ্লাইকান। এর পরবর্তীতে থাকে টিকোইক অ্যাসিড, টিকোইক অ্যাসিড অনলি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থাকবে, এটা কিন্তু আপনার হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া থাকবে না। তাহলে টিকোইক অ্যাসিড থাকবে, পেপটিডোগ্লাইকান থাকে, আর একটা থাকে জিনিস কি, পলিস্যাকারাইড। ঠিক আছে, তাহলে আমরা তো দেখলাম তিনটা জিনিস থাকে, পেপটিডোগ্লাইকান, টিকোইক অ্যাসিড আর কি পলিস্যাকারাইড, পিটিপি, পলিস্যাকারাইড, টিকোইক অ্যাসিড, পেপটিডোগ্লাইকান। ওকে,
তাহলে পেপটিডোগ্লাইকান, টিকোইক অ্যাসিড, পলিস্যাকারাইড থাকতেছে। তো এই যে টিকোইক অ্যাসিড আছে, এটা কিন্তু দুই ধরনের টিকোইক অ্যাসিড থাকে, ঠিক আছে? এই যে একটা টিকোইক অ্যাসিড আর একটা টিকোইক অ্যাসিড যেটা শুধু পেপটিডোগ্লাইকানের সাথে লেগে থাকতেছে, আর একটা টিকোইক অ্যাসিড দেখেন যে ইনার মেমব্রেন, সেল মেমব্রেনের সাথে লেগে আছে। তো আমরা এটা ডিটেইলস পড়ব। প্রথমে একটা একটা করে আসি। প্রথমে আসি আমরা পেপটিডোগ্লাইকান লেয়ার। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পেপটিডোগ্লাইকান লেয়ারটা অনেক বেশি ঠিক থাকে, কারণ 50 থেকে 80টা লেয়ার এখানে থাকে, ঠিক আছে? তো ধরেন যে দুইটা ব্যাকটেরিয়া, একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এটা ধরেন যে পেপটিডোগ্লাইকান, দিস ইজ পেপটিডোগ্লাইকান, এটা হলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পেপটিডোগ্লাইকানটা। আর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার পেপটিডোগ্লাইকান হচ্ছে এমন থাকে, অনেক বেশি ঠিক, অনেক অনেক বেশি ঠিক থাকে। তাহলে এইটা আমরা পেপটিডোগ্লাইকান থেকে ব্যাকটেরিয়াটা আলাদা করতে পারি। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এরকম 15 থেকে 80 ন্যানোমিটার এরা হয়ে থাকে, এবং মূলত এখানে 40টা এরকম শীট থাকে, এই যেগুলোকে একটাকে শীট বলতে যদি আমরা বলি, তাহলে 40টা শীট থাকে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে, 40টা শীট থাকে। বাট গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এরকম একটা দুইটা শীট থাকে। তাহলে গ্রাম নেগেটিভ পজিটিভের মধ্যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার পেপটিডোগ্লাইকানটা অনেক বেশি ঠিক থাকবে, অনেক বেশি ঠিক। বাট গ্রাম নেগেটিভের ক্ষেত্রে এটা অনেক বেশি কি থাকবে, থিন থাকবে, বুঝছেন? আচ্ছা, দেন আসি আমরা টিকোইক অ্যাসিডের ক্ষেত্রে। আমরা তো জানি টিকোইক অ্যাসিড কিন্তু অনলি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থাকবে, এটা নেগেটিভের মধ্যে থাকবে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে থাকবে না, এটা অনলি অনলি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে থাকবে। টিকোইক অ্যাসিডটা মূলত রাইবিটল বা গ্লিসারল দ্বারা তৈরি, এবং এটা দুই ধরনের হতে পারে টিকোইক অ্যাসিড। একটাকে বলা হয় ওয়াল টিকোইক অ্যাসিড, ওয়াল টিকোইক অ্যাসিড WTA, ওয়াল টিকোইক অ্যাসিড। আর একটাকে বলা হয় লাইপোটিকোইক অ্যাসিড, LTA, LTA, লাইপোটিকোইক অ্যাসিড। তাহলে ওয়াল টিকোইক অ্যাসিড, লাইপোটিকোইক অ্যাসিড দুই ধরনের। তো এখন একটু দেখেন যে ওয়াল টিকোইক অ্যাসিড যেটা আছে, এই যে ওয়াল টিকোইক অ্যাসিড যেটা আছে, এটা মূলত পেপটিডোগ্লাইকানের সাথে কানেক্টেড থাকে। তাহলে এই যে এখানকার মধ্যে কোনটা ওয়াল টিকোইক অ্যাসিড, এই যে এটা দেখেন যে এটাও টিকোইক অ্যাসিড, আবার এটাও টিকোইক অ্যাসিড। তাহলে এই টিকোইক অ্যাসিডটা এই পেপটিডোগ্লাইকানের সাথে কানেক্ট করা আছে কোভ্যালেন্ট মাধ্যমে, কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে। আর এটাকে বলতেছি আমরা লাইপোটিকোইক অ্যাসিড, যেটা এই যে সেল মেমব্রেনের মধ্যে এই যে লিপিডগুলোর সাথে, হ্যাঁ, লিপিডগুলোর সাথে কানেক্ট করা, এই জন্য এটাকে বলা হয় লাইপোটিকোইক অ্যাসিড। তাহলে টিকোইক অ্যাসিড আমরা দুই ধরনের পাইলাম। ধরেন যে এটা হচ্ছে সেল পেপটিডোগ্লাইকান লেয়ার, পেপটিডোগ্লাইকান লেয়ার, পেপটিডোগ্লাইকান লেয়ার, এরপরে এদিকে থাকতেছে সেল মেমব্রেন, ঠিক আছে? সেল মেমব্রেন থাকতেছে, সেল মেমব্রেন, সেল মেমব্রেন। তাহলে টিকোইক অ্যাসিড দুই ধরনের, একটা হচ্ছে এই যে যে লিপিড লেয়ার আছে, হ্যাঁ, এটার সাথে লাগানো থাকে, তাহলে এটা টিকোইক অ্যাসিড একটা। আরেকটা টিকোইক অ্যাসিড পেপটিডোগ্লাইকানের সাথে লাগানো থাকে, যেটা ওয়ালের সাথে লাগানো, পেপটিডোগ্লাইকান ওয়ালের সাথে লাগানো, এটাকে বলা হয় ওয়াল টিকোইক অ্যাসিড। আর যেটা এই যে লিপিডের সাথে লাগানো, এটাকে বলা হয় লাইপোটিকোইক অ্যাসিড। তাহলে টিকোইক অ্যাসিড দুই ধরনের, টিকোইক অ্যাসিড অনলি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যেই থাকে। তাহলে এই যে টিকোইক অ্যাসিড যদি দেখি, এটাকে বলতেছি আমরা কি টিকোইক অ্যাসিড, ওয়াল টিকোইক অ্যাসিড, আর এটাকে বলতেছি আমরা লাইপোটিকোইক অ্যাসিড। দেন পলিস্যাকারাইড। তাহলে ব্যাকটেরিয়ার মধ্যে আমরা জানি যে তিনটা জিনিস থাকে, একটা হলো পেপটিডোগ্লাইকান, একটা হলো টিকোইক অ্যাসিড, আর একটা হচ্ছে পলিস্যাকারাইড। তাহলে পেপটিডোগ্লাইকান আমরা দেখছি যে পেপটিডোগ্লাইকানটা অনেক বেশি কি থাকে, ঠিক থাকে, এবং 40টা এখানে শীট থাকে। আর টিকোইক অ্যাসিড দুই ধরনের আছে, একটা আছে ওয়াল টিকোইক অ্যাসিড, আর একটা আছে লাইপোটিকোইক অ্যাসিড। এখন আমরা দেখবি পলিস্যাকারাইডটা কেমন থাকে। তাহলে পলিস্যাকারাইড দুই ধরনের। পলিস্যাকারাইড মানে এখানে স্যাকারাইড সুগার থাকবে, সুগার থাকবে। ন্যাচারাল নিউট্রাল সুগার কিছু থাকে, কিছু আছে অ্যাসিডিক সুগার। নিউট্রাল সুগার মধ্যে ম্যানোজ, অ্যারাবিনোজ, র‍্যামনোজ, গ্লুকোসামিন এগুলা থাকে। আর অ্যাসিডিক সুগার গুলোর মধ্যে গ্লুকুরোনিক অ্যাসিড, মেনিউরোনিক অ্যাসিড এগুলা থাকে। এরপর আসি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে আমরা যে তিনটা জিনিস পড়লাম, পেপটিডোগ্লাইকান, টিকোইক অ্যাসিড, পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড গুলো মানে সুগার থাকবে এখানে, এখানে কি থাকবে, মেইনলি সুগার থাকে। কিছু আছে নিউট্রাল সুগার, কিছু আছে অ্যাসিডিক সুগার। টিকোইক অ্যাসিড দুই ধরনের, একটা আছে ওয়াল টিকোইক অ্যাসিড, আর একটা আছে কি লাইপোটিকোইক অ্যাসিড। পেপটিডোগ্লাইকানের মধ্যে এটা হলো থিক, এবং থিক কেন, কারণ 40টার মতো শীট থাকতে পারে। বাট নেগেটিভের ব্যাকটেরিয়ার ক্ষেত্রে উল্টা, থিন হবে। তাহলে আমরা যদি গ্রাম নেগেটিভের ক্ষেত্রে দেখি, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল, এটা অনেক বেশি কমপ্লেক্স, এবং এটা অনেক বেশি থিন থাকে, থিন। গ্রাম পজিটিভের তুলনায় এটা অনেক বেশি থিন, কারণ এর মধ্যে পেপটিডোগ্লাইকান যে লেয়ার থাকে, এই পেপটিডোগ্লাইকান লেয়ারটা একটা বা দুইটা শীট থাকে মাত্র। আর পজিটিভের ক্ষেত্রে কয়টা থাকে, পজিটিভের ক্ষেত্রে থাকে 40টা, অনেক বেশি।
আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে কি কি স্ট্রাকচার থাকে? লিপোপ্রোটিন, আউটার মেমব্রেন, লাইপোপলিস্যাকারাইড, পেপটিডোগ্লাইকান, পেরিপ্লাজম। কি কি থাকে? লিপোপ্রোটিন, আউটার মেমব্রেন, লাইপোপলিস্যাকারাইড, পেপটিডোগ্লাইকান, আর একটা থাকতেছে পেরিপ্লাজমিক স্পেস। ঠিক আছে, এইগুলা। তাহলে লিপোপ্রোটিন, আউটার মেমব্রেন, লাইপোপলিস্যাকারাইড, পেপটিডোগ্লাইকান, পেরিপ্লাজমিক স্পেস। এই যে পেরিপ্লাজমিক স্পেস এবং লাইপোপলিস্যাকারাইড, এগুলা কিন্তু আপনার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে, আউটার মেমব্রেন, এগুলা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যেই থাকতেছে, লিপোপ্রোটিন সহ। তাহলে এটা যদি একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হয়, তাহলে দেখেন এর মধ্যে কি কি স্ট্রাকচার আছে। এই যে পেরিপ্লাজমিক স্পেস, পেরিপ্লাজমিক স্পেস কোন জিনিসটা আসলে? এটা যদি সেল মেমব্রেন হয়, দিস ইজ সেল মেমব্রেন, আর এটা হচ্ছে সেল মেমব্রেনের বাইরে, সেল মেমব্রেনের পরে এটা হচ্ছে আউটার মেমব্রেন, আর মাঝখানে যে হলুদ অংশটা দেখতেছেন এটা হচ্ছে পেপটিডোগ্লাইকান। তাহলে এই যে পেপটিডোগ্লাইকান, সেল মেমব্রেন, আউটার মেমব্রেন, এই মাঝখানে যে স্পেসটা দেখতেছেন না, এই যে স্পেস, এই স্পেসটাকে আসলে বলা হয় পেরিপ্লাজমিক স্পেস। পেরিপ্লাজমিক স্পেস। আচ্ছা, পেরিপ্লাজমিক স্পেসটা থাকার কারণে কিন্তু এর পেপটিডোগ্লাইকানটা থিন হচ্ছে। আর উপরের দিকে এদিকে এই যে লিপোপ্রোটিন থাকতেছে কিছু, লিপোপ্রোটিন, এগুলোকে আমরা বলতেছি লিপোপ্রোটিন। ঠিক আছে, লিপোপ্রোটিন। আর হচ্ছে লাইপোপলিস্যাকারাইড থাকতেছে, এই যে এদিকে এই অংশগুলোকে আউটার মেমব্রেন যেগুলো থাকতেছে, আউটার মেমব্রেনে থাকতেছে লাইপোপলিস্যাকারাইড থাকতেছে। তাহলে এইগুলো মূলত গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া স্ট্রাকচারের মধ্যে থাকে। তাহলে লাইপোপলিস্যাকারাইডের মধ্যে দেখেন যে এই যে এটা যদি একটা মূলত স্যাকারাইড হয়, স্যাকারাইড চেইন এটা যদি হয়, নিচে এই যে এটা হচ্ছে লিপিড কোর। তাহলে লিপিড কোর এর সাথে উপরের দিকে মূলত থাকতেছে স্যাকারাইড গুলা। লাইপোপলিস্যাকারাইড আবার দুইটা অংশ দেখেন, একটা হলো ও স্পেসিফিক পলিস্যাকারাইড, আর একটা হলো কোর পলিস্যাকারাইড। আচ্ছা, তো এছাড়াও এই যে আউটার মেমব্রেন থাকতেছে, মাঝখানে এই স্পেসটাকে আমরা বলি পেরিপ্লাজমিক স্পেস। এই পুরো স্পেসটাই পেরিপ্লাজমিক স্পেস। পেরিপ্লাজমিক স্পেস এই যে একটা বা দুইটা শীট থাকে পেপটিডোগ্লাইকানের, এই যে একটা দাগ দেখা যাইতেছে, হ্যাঁ, এটাকে বলতেছি পেপটিডোগ্লাইকান। আর আর কি থাকতেছে? তাহলে লাইপোপলিস্যাকারাইড থাকতেছে, লাইপোপলিস্যাকারাইড, পেপটিডোগ্লাইকান, পেরিপ্লাজমিক স্পেস, আউটার মেমব্রেন, আর থাকে লিপোপ্রোটিন। এই যে এগুলা হচ্ছে মূলত লিপোপ্রোটিন। তাহলে প্রথমে আমরা একটা একটা করে আসি। তাহলে আমরা মূলত দেখলাম যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার স্ট্রাকচারে থাকতেছে লিপোপ্রোটিন থাকে, এরপরে আউটার মেমব্রেন থাকে, লাইপোপলিস্যাকারাইড থাকে, পেরিপ্লাজমিক স্পেস থাকে, পেপটিডোগ্লাইকান থাকতেছে। তাহলে লিপোপ্রোটিনটা কি জিনিস? এরা আসলে কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে পেপটিডোগ্লাইকানে থাকতেছে, আর এটা আউটার মেমব্রেনের সাথে থাকে হাইড্রোফোবিক এন্ডের সাহায্যে যুক্ত থাকে। তাহলে দেখেন যে এই যে লিপোপ্রোটিনটা আছে, এই লিপোপ্রোটিনটা আউটার মেমব্রেনের সাথে যে এন্ডটা আছে, এই এন্ডটাকে বলতেছি আমরা হাইড্রোফোবিক এন্ড। তাহলে ধরেন যে এটা আউটার মেমব্রেন, দিস ইজ আউটার মেমব্রেন, আর এদিকে হচ্ছে পেপটিডোগ্লাইকান লেয়ার, হ্যাঁ, পেরিপ্লাজমিক স্পেস। তো এই আউটার মেমব্রেনের সাথে একটা লিপোপ্রোটিন যুক্ত থাকবে, এটা ধরো যে লিপোপ্রোটিন। তাহলে এই লিপোপ্রোটিনটা দুইটা এন্ড, একটা পেপটিডোগ্লাইকানের সাথে যুক্ত থাকে, আর একটা হচ্ছে আপনার আউটার মেমব্রেনের সাথে যুক্ত। তাহলে আউটার মেমব্রেনের সাথে যে এন্ডটা যুক্ত থাকতেছে, এই এন্ডটাকে আমরা বলি হাইড্রোফোবিক এন্ড। বুঝছেন? হাইড্রোফোবিক এন্ড বলা হচ্ছে এটাকে। আচ্ছা, তাহলে আমরা লিপোপ্রোটিন পড়লাম, দেন আসি আউটার মেমব্রেন। তাহলে আউটার মেমব্রেনের ক্ষেত্রে একটু দেখেন, আউটার মেমব্রেনটা মূলত লিপিড নেচার। আউটার মেমব্রেনটা পুরোটাই কি দ্বারা তৈরি হবে? লিপিড দ্বারা গঠিত এটা। আচ্ছা, এটার কাজটা কি? এটা প্রোটেক্ট সেল ইন্টেরিক ব্যাকটেরিয়া বাইল সল্ট। তাহলে বাইল সল্ট থেকে ব্যাকটেরিয়াকে প্রোটেক্ট দেয় হচ্ছে আপনার আউটার মেমব্রেন। আউটার মেমব্রেনটা যেহেতু লিপিড ইন নেচার, এটা মূলত বাইল সল্ট থেকে প্রোটেক্ট দিতে, কারণ লিপিড যেটা আছে এটা হচ্ছে বাইল সল্টটাকে ভেঙে ফেলতেছে। আচ্ছা, এরপর আসি লাইপোপলিস্যাকারাইড। এটা অনলি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যেই থাকবে, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে থাকবে না। লাইপোপলিস্যাকারাইডটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যেই থাকবে, এবং লাইপোপলিস্যাকারাইডের তিনটা মেইন কম্পোনেন্টস। একটা হলো লিপিড এ, একটা হচ্ছে কোর অলিগোস্যাকারাইড, আর একটাকে বলা হচ্ছে ও অ্যান্টিজেন অর সোমাটিক অ্যান্টিজেন। লাইপোপলিস্যাকারাইড একটা টক্সিন হিসেবে কাজ করে, যেটাকে আমরা বলি এন্ডোটক্সিন অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, যেটা সেপটিক শক করে। সেপটিক শক
তাহলে সেপটিক শক করে গ্রাম নেগেটিভের কোন অংশ? এই যে লাইপোপলিস্যাকারাইড, যেটা টক্সিন এন্ডোটক্সিন হিসেবে কাজ করে। তাহলে দেখেন আমরা বললাম এটা লাইপোপলিস্যাকারাইড, যদি দেখেন এই যে আউটার মেমব্রেনের সাথে মূলত লাইপোপলিস্যাকারাইডটাই যুক্ত আছে। লাইপোপলিস্যাকারাইডের তিনটা অংশ, একদম এই যে এই অংশটাকে বলা হয় লিপিড এ, দিস ইজ লিপিড এ। পরে এই অংশটাকে বলা হচ্ছে কোর অলিগোস্যাকারাইড, পরের এই অংশটাকে বলা হয় ও অ্যান্টিজেন অর সোমাটিক অ্যান্টিজেন। তাহলে ধরেন যে এটা হচ্ছে আউটার মেমব্রেন, দিস ইজ আউটার মেমব্রেন। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু আউটার মেমব্রেন থাকতেছে। আউটার মেমব্রেনের সাথে এই যে এটা যদি আমাদের লাইপোপলিস্যাকারাইড হয়, তাহলে এই অংশটাকে, তাহলে লাইপোপলিস্যাকারাইড হয়, এই অংশটাকে আমরা বলতেছি, এই অংশটাকে বলতেছি আমরা লিপিড এ, লিপিড লিপিড এ বলতেছি। এরপরে এই অংশটাকে আমরা বলতেছি কোর অলিগোস্যাকারাইড, কোর অলিগোস্যাকারাইড। আর উপরে এই অংশটাকে আমরা বলতেছি ও অ্যান্টিজেন। ও অ্যান্টিজেনের আরেকটা নাম হচ্ছে কি? সোমাটিক অ্যান্টিজেন। ও অ্যান্টিজেনের আরেকটা নাম সোমাটিক অ্যান্টিজেন। গুড। দেন আসি পেপটিডোগ্লাইকান। পেপটিডোগ্লাইকানস এটা থিন, কারণ এক থেকে দুইটা শীট থাকে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে, এরকম এক থেকে দুইটা শীট থাকে পেপটিডোগ্লাইকান লেয়ার, বা পজিটিভের ক্ষেত্রে এরকম 40টা শীট থাকে। ঠিক আছে, অনেক বেশি থিক এর জন্য। পেপটিডোগ্লাইকান মূলত এটার আরেকটা নাম হচ্ছে মিউরিন অথবা মিউকোপেপটাইড। আমরা যদি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পেপটিডোগ্লাইকান দেখি পজিটিভের মধ্যেও থাকে, নেগেটিভের মধ্যেও থাকে। তো পেপটিডোগ্লাইকান আসলে ডিফাইন পেপটিডোগ্লাইকান কাকে বলে? পেপটিডোগ্লাইকান, পেপটিডোগ্লাইকান হচ্ছে কমপ্লেক্স এন্ড ইন্টারওভেন নেটওয়ার্ক, একটা কমপ্লেক্স এন্ড ইন্টারওভেন নেটওয়ার্ক সারাউন্ড দ্য ইন্টায়ার সেল। পুরো সেলটার চারদিকেই মূলত থাকতেছে একটা কমপ্লেক্স ইন্টারওভেন নেটওয়ার্ক, যেটাকে বলা হয় পেপটিডোগ্লাইকান, একটা কমপ্লেক্স ইন্টারওভেন নেটওয়ার্ক। পেপটিডোগ্লাইকান থাকে না, সেল ওয়াল কম্পোজড অফ পেপটিডো ও গ্লাইকান, অল ব্যাকটেরিয়ার মধ্যেই থাকে, এক্সেপশন মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমা শুধুমাত্র সেল মেমব্রেন থাকে, বাট সেল মেমব্রেনের চারদিকে যে একটা লেয়ার থাকবে পেপটিডোগ্লাইকান, এটা থাকে না মাইকোপ্লাজমা এর মধ্যে। এইজন্য এটাকে কিন্তু একদম ক্ষুদ্র একটা ব্যাকটেরিয়া বলা হয়, স্মলেস্ট ব্যাকটেরিয়া মাইকোপ্লাজমা। পেরিপ্লাজমিক স্পেস। দেন আসি পেরিপ্লাজমিক স্পেস। পেরিপ্লাজমিক স্পেস হচ্ছে থাকতেছে দুইটা, ইনার মেমব্রেন এন্ড আউটার মেমব্রেন। তো আমরা দেখলাম যে সেল মেমব্রেনটা আছে, সেল মেমব্রেন, এটা যদি সেল মেমব্রেন হয়, সেল মেমব্রেনটাকে আমরা ইনার মেমব্রেন বলতেছি, এবং এটা হচ্ছে আউটার মেমব্রেন। তাহলে আউটার মেমব্রেন, সেল মেমব্রেনের মাঝখানে কিন্তু এরকম দুই একটা শীট থাকতে পারে পেপটিডোগ্লাইকানের, আর এই স্পেসটাকে আমরা বলতেছি পেরিপ্লাজমিক স্পেস। এটা শুধু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রেই থাকবে, অনলি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে পেরিপ্লাজমিক স্পেসটা থাকতেছে। এটার কম্পোজিশন কি? এখানে জেল লাইক কিছু সলিউশন থাকে, যে প্রোটিন এবং পেপটিডোগ্লাইকানের জেল লাইক কিছু সলিউশন থাকতেছে, এবং কিছু প্রোটিন থাকবে, প্রোটিন এন্ড এনজাইম দুটেই থাকবে, প্রোটিন থাকবে, এনজাইম থাকবে, জেল লাইক কিছু সলিউশন থাকবে। পেরিপ্লাজমিক স্পেসের মধ্যে প্রোটিন, এনজাইম এন্ড জেল লাইক কিছু সলিউশন থাকবে। ওকে, দেন পেরিপ্লাজমিক স্পেসের গুরুত্বপূর্ণ, ভাইভাতে এটা কোশ্চেন করবেই, পেরিপ্লাজমিক স্পেসের ফাংশন। পেরিপ্লাজমিক স্পেসের ফাংশন খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যে তিনটা জিনিস থাকবে, বাইন্ডিং প্রোটিন থাকে, হাইড্রোলাইটিক কিছু এনজাইম থাকে, ডিটক্সিফাইং কিছু এনজাইম থাকে। বাইন্ডিং যে প্রোটিনগুলো আছে, বিপি বাইন্ডিং প্রোটিন যেগুলো আছে, বাইন্ডিং প্রোটিন, এরা কি করে? যে সেলের ভিতরে কিছু জিনিস ভিতরে ঢুকায়। এটা ব্যাকটেরিয়ার মধ্যে যে বাইন্ডিং প্রোটিনগুলো আছে, এরা কি করবে? ট্রান্সপোর্ট অফ স্পেসিফিক সাবস্ট্রেটস, যেমন অ্যামিনো অ্যাসিড, সুগার, ভিটামিন, আয়রন। হ্যাঁ, অ্যামিনো অ্যাসিড, সুগার, ভিটামিন, আয়রন, ভিটামিন, সুগার, অ্যামিনো অ্যাসিড, এইগুলা তারা সেলের ভিতরে ট্রান্সপোর্ট করবে। এটাই বাইন্ডিং প্রোটিনের ফাংশন। আর হাইড্রোলাইটিক এনজাইমস কি কি আছে, নাম সহ মনে রাখতে হবে, একদম এ টু জেড এখানে মনে রাখতে হবে। যে অ্যালকালাইন ফসফেটেস থাকে হাইড্রোলাইটিক এনজাইম, আর 5 প্রাইম নিউক্লিওটাইডেস থাকে। 5 প্রাইম নিউক্লিওটাইডেস আর অ্যালকালাইন ফসফেটেস, এই দুইটাই হাইড্রোলাইটিক এনজাইম থাকে। এবং এই দুইটা এনজাইম আসলে যে নন ট্রান্সপোর্টেবল সাবস্ট্রেট আছে, এগুলোকে ট্রান্সপোর্টেবল সাবস্ট্রেটে কনভার্ট করে। হাইড্রোলাইটিক এনজাইমের কাজ এটাই। আচ্ছা, দেন আসি ডিটক্সিফাইং এনজাইম আছে কি কি? বিটা ল্যাকটামেজ থাকে, খুবই ইম্পর্টেন্ট। যে পেরিপ্লাজমিক স্পেসের মধ্যে বিটা ল্যাকটামেজ থাকে, যেটা বিটা ল্যাকটাম কিছু অ্যান্টিবায়োটিক আছে, এই অ্যান্টিবায়োটিক গুলোকে শেষ করে ফেলে, ধ্বংস করে ফেলে, লাইটিক করে ফেলে। হ্যাঁ, তাহলে এমিনো গ্লাইকোসাইড
ফসফোরাইলেজ, এমিনোগ্লাইকোসাইড ফসফোরাইলেজ এনজাইম আর বিটা ল্যাকটামেজ দুইটা থাকে, ডিটক্সিফাইং এনজাইম। এরা কি করে ইনঅ্যাক্টিভেট দা সার্টেইন অ্যান্টিবায়োটিক, ওই যে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক যেগুলো আছে এগুলাকে ইনঅ্যাক্টিভ করে দেয়। তাহলে আমরা এখানে দেখলাম তিনটা জিনিস থাকতেছে, কি কি? একটা হচ্ছে বাইন্ডিং প্রোটিন, এটা হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইম, আর একটা হলো ডিটক্সিফাইং এনজাইম। বাইন্ডিং প্রোটিনগুলোর মধ্যে অ্যামিনো অ্যাসিড থাকবে, সুগার, আয়রন, ভিটামিন এগুলো থাকতেছে। হাইড্রোলাইটিক এনজাইমগুলোর মধ্যে কি কি থাকতেছে? হাইড্রোলাইটিক এনজাইম একটা হলো অ্যালকালাইন ফসফেটেজ, অ্যালকালাইন ফসফেটেজ, আর একটা হলো 5 প্রাইম নিউক্লিওটাইডেজ, 5 প্রাইম নিউক্লিওটাইডেজ। ডিটক্সিফাইং গুলোর মধ্যে বিটা ল্যাকটামেজ আর অ্যামাইনো গ্লাইকোসাইড ফসফেটেজ এগুলো থাকতেছে। সরি। আচ্ছা, তাহলে এখন ফাংশন অফ দা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে আমরা যে জিনিসগুলো পাইলাম কি কি ছিল? লিপোপ্রোটিন, আউটার মেমব্রেন, লাইপোপলিস্যাকারাইড, পেপটিডোগ্লাইকান, পেরিপ্লাজমিক স্পেস ছিল। তো এগুলোর প্রত্যেকটার কাজ কি? লিপোপ্রোটিনটা স্টেবিলাইজ করতেছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে, আউটার মেমব্রেন প্রোটেক্ট করতেছে ফ্রম বাইল সল্ট, কারণ আউটার মেমব্রেনটা মূলত লিপিড দ্বারা তৈরি, লিপিড ফলে বাইল সল্ট থেকে প্রোটেক্ট করতেছে। লাইপোপলিস্যাকারাইড এটা টক্সিক হিসেবে কাজ করে, এন্ডোটক্সিন হিসেবে কাজ করে ব্যাকটেরিয়া, যেটা সেপটিক শক করে। পেপটিডোগ্লাইকান এটা অনেক বেশি থিন শেপ অফ দা ব্যাকটেরিয়া, এটা কন্ট্রোল করতেছে। পেরিপ্লাজমিক স্পেসে আমরা দেখলাম যে ওইখানে ডিটক্সিফাইং এনজাইম, ওইখানে মূলত বাইন্ডিং প্রোটিন থাকে, এরপরে হাইড্রোলাইটিক এনজাইম থাকে, হাইড্রোলাইটিক এনজাইম, বাইন্ডিং প্রোটিন, এরপরে কিছু থাকে ডিটক্সিফাইং এজেন্টস, ঠিক আছে? তো এগুলোর মধ্যে হাইড্রোলাইটিক এনজাইমগুলোর মধ্যে ছিল বিটা ল্যাকটামেজ, যেটা ইনহিবিট পেনিসিলিন। পেনিসিলিন একটা অ্যান্টিবায়োটিক, বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক, এটাকে ইনহিবিট করবে আদার বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক্স, ঠিক আছে? পেনিসিলিন সহ আদার যে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক আছে এগুলাকে ইনহিবিট করে বিটা ল্যাকটামেজ থাকার কারণে। বিটা ল্যাকটামেজেস একটা এনজাইম যেটা বিটা ল্যাকটামকে ডিস্ট্রয় করে। ফাংশন অফ দ্য সেল ওয়াল, মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস সেল ওয়াল। আমরা জানি ব্যাকটেরিয়ার চারদিকে যে সেল ওয়াল আছে, এটা যদি সেল মেমব্রেন হয় তাহলে ব্যাকটেরিয়ার চারদিকে যে সেল ওয়াল আছে এই সেল ওয়ালের মধ্যেই তো আমরা দেখলাম পেপটিডোগ্লাইকান থেকে আউটার মেমব্রেন এন্ড সারফেস ফাইবার থাকতেছে। তো সেল ওয়াল এর ফাংশন কি? এটা গিভস রিজিড সাপোর্ট দিতেছে একটা ব্যাকটেরিয়াকে, এন্ড ব্যাকটেরিয়াকে প্রোটেক্ট করতেছে অসমোটিক প্রেসার থেকে, ব্যাকটেরিয়াকে প্রোটেক্ট করে। আচ্ছা, আরেকটা হলো পেনিসিলিন, সেফালোস্পোরিন, এগুলার অ্যাকশন সাইট অফ অ্যাকশন। পেনিসিলিন, সেফালোস্পোরিন এরা কোথায় কাজ করে? এরা হচ্ছে সেল ওয়ালে কাজ করবে। তাহলে এমন একটা ব্যাকটেরিয়া আছে যেটা সেল ওয়াল নাই, যেমন মাইকোপ্লাজমা। এখন কারো যদি মাইকোপ্লাজমার ইনফেকশন করে তাহলে সেখানে কি পেনিসিলিন, সেফালোস্পোরিন দিলে কাজ করবে না, কারণ পেনিসিলিন, সেফালোস্পোরিন কাজ করে হচ্ছে সেল ওয়াল শেষ করে সে। কিন্তু একটা ব্যাকটেরিয়া আছে যেটা সেল ওয়ালে নাই, কোনটা? মাইকোপ্লাজমা। তাহলে মাইকোপ্লাজমাতে পেনিসিলিন, সেফালোস্পোরিন ফাংশন করবে না, কাজ করবে না। আর এই যে সেল ওয়াল যেটা আছে এটা লাইসোজাইম এনজাইম দ্বারা লাইসোজাইম ডিগ্রেডেড করে। তাহলে আমাদের বডির মধ্যে যে এই যে আমাদের লালা, স্যালাইভা, এছাড়াও আমাদের যে লেক্রিমাল গ্ল্যান্ড থেকে সিক্রেশন হচ্ছে অশ্রু, ওখানেও লাইসোজাইম এনজাইম আছে। তাহলে লাইসোজাইম এনজাইম ব্যাকটেরিয়াকে যে লাইসিস করতেছে কিভাবে? সেল ওয়ালটাকে লাইসিস করার মাধ্যমে। ওকে, তাহলে আমরা যদি গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার একটু ডিফারেন্সটা দেখি তাহলে দেখতে পারি যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার যে পেপটিডোগ্লাইকান এটা অনেক বেশি, দেখেন পেপটিডোগ্লাইকানটা অনেক বেশি ঠিক। গ্রাম নেগেটিভের পেপটিডোগ্লাইকানের যে দুইটা শীট মাত্র, এটা অনেক বেশি থিন। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এর মধ্যে এই যে এটা স্পেসটাকে পুরো বলি পেরিপ্লাজমিক স্পেস, কিন্তু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে এই স্পেসটা নাই, পেরিপ্লাজমিক স্পেস থাকবে না। এবং এই যে এটাকে বলতেছে আউটার মেমব্রেন, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আউটার মেমব্রেন থাকে, পজিটিভের মধ্যে কোনো আউটার মেমব্রেন নাই, বাট কোনো কিছু সারফেস ফাইবার থাকতেছে। টিকোইক অ্যাসিড যেটা পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে আছে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে টিকোইক অ্যাসিড নাই। এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার লাইপোপলিস্যাকারাইড আছে, কিন্তু পজিটিভের মধ্যে লাইপোপলিস্যাকারাইড নাই। লাইপোপলিস্যাকারাইডের তিনটা অংশ, ও এন্টিজেন, কোর, লিপিড, এটা তো আমরা জানি। তাহলে এই যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার যদি আমি পেপটিডোগ্লাইকান লেয়ার কথা বলি, পেপটিডোগ্লাইকান দেখেন যে এটা পজিটিভের পেপটিডোগ্লাইকান অনেক বেশি অনেক বেশি থিক, বাট এই যে নেগেটিভের পেপটিডোগ্লাইকান অনেক বেশি থিন, এবং আউটার মেমব্রেন থাকবে গ্রাম নেগেটিভের ক্ষেত্রে, পজিটিভের ক্ষেত্রে দেয়ার ইজ নো আউটার মেমব্রেন। এই যে এখানে আমরা দেখতে পারি যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার পেরিপ্লাজমিক স্পেস আছে, এবং এই যে পেপটিডোগ্লাইকান অনেক বেশি থিন, এই যে পুরো পেপটিডোগ্লাইকান অনেক বেশি থিক, এবং দেয়ার ইজ নো পেরিপ্লাজমিক স্পেস, বাট এই যে টিকোইক অ্যাসিড থাকে যেটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে নাই।
আচ্ছা, তাহলে এটা অনেক আরেকটা সেল ওয়াল, অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়ার সেল ওয়াল খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়ার সেল ওয়াল দেখার আগে আমরা এটা একটু দেখি গ্রাম পজিটিভ এবং নেগেটিভ ব্যাকটেরিয়ার ডিফারেন্স। এটা কিন্তু আপনার রিটেনে আসে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার আর নেগেটিভ ব্যাকটেরিয়ার ডিফারেন্স। তো আমরা তো দেখলামই পেপটিডোগ্লাইকান গ্রাম পজিটিভের ক্ষেত্রে অনেক বেশি থিক থাকে কারণ মাল্টি লেয়ার, আর গ্রাম নেগেটিভের ক্ষেত্রে অনেক বেশি থিনার থাকে। টিকোইক অ্যাসিড গ্রাম পজিটিভের মধ্যে থাকে, নেগেটিভের মধ্যে থাকে না। লাইপোপলিস্যাকারাইড যেটা গ্রাম পজিটিভের মধ্যে থাকে না, গ্রাম নেগেটিভের মধ্যে থাকে। আচ্ছা, এই যে অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া, কেন অ্যাসিড ফাস্ট বলা হচ্ছে? কারণ এটা অ্যাসিড রেজিস্ট্যান্স। তো আমরা যখন স্টেইনিং করব তখন আমরা এটার মূলত দেখবো আর একবার। তবে এখন একটা জিনিস আমরা দেখি, সেটা হচ্ছে যে এই অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়ার মধ্যে দেখেন যে এই যে সাইটোপ্লাজমিক মেমব্রেন আছে, এটা কিন্তু রিটেনেও আসে। অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়ার দা ড্রো ড্রো হচ্ছে ড্রো সেল ওয়াল অফ অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া। তাহলে কি হবে? এটার এই যে সাইটোপ্লাজমিক মেমব্রেন আছে, সাইটোপ্লাজমিক মেমব্রেন, এরপরে পেপটিডোগ্লাইকান থাকতেছে, এরপরে থাকে অ্যারাবিনো গ্লাইকান, এরপরে থাকে মাইকোলিক অ্যাসিড। মাইকোলিক অ্যাসিড মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়ার মধ্যে কোন অ্যাসিড থাকে? মাইকোলিক অ্যাসিড, মা থাকে, মা মাইকোলিক অ্যাসিড থাকতেছে। তারপরে নিচে থাকতেছে অ্যারাবিনো গ্যালাকটান, পেপটিডোগ্লাইকান, সাইটোপ্লাজমিক মেমব্রেন। তাহলে অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়ার যদি আমরা একটা স্ট্রাকচার করি তাহলে এটা হচ্ছে ধরেন যে তার সাইটোপ্লাজমিক মেমব্রেন, এরপরে থাকতেছে পেপটিডোগ্লাইকান, দিস ইজ পেপটিডোগ্লাইকান লেয়ার, পেপটিডোগ্লাইকান, এরপরে এইভাবে থাকতেছে অ্যারাবিনো গ্লাইকান, অ্যারাবিনো গ্লাইকানের পরে থাকতেছে হচ্ছে আপনার এদিকে থাকতেছে মাইকোলিক অ্যাসিড। ব্যাস, এটা একটু মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট। তাহলে দিস ইজ মাইকোলিক অ্যাসিড, অ্যারাবিনো গ্লাইকান, পেপটিডোগ্লাইকান, সাইটোপ্লাজমিক মেমব্রেন। এখন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এর ঠিক পেপটিডোগ্লাইকান থাকে কারণ 40টা শীট থাকে, বাট গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থিন থিন থাকতেছে কারণ 1 অর 2 শীট থাকতেছে। কম্পোজিশন অফ পেপটিডোগ্লাইকানের কম্পোজিশন তিনটা কম্পোজিশন খুব ভালো করে মনে রাখতে হবে। তিনটা কম্পোজিশন, একটা হচ্ছে গ্লাইকান চেইন থাকে, ওর টেট্রাপেপটাইড চেইন থাকে, গ্লাইকান চেইন, টেট্রাপেপটাইড চেইন, আর হচ্ছে ক্রস লিংক ইন থাকতেছে, পেপটাইড ইন্টারব্রিজ বলা হয় এটাকে, ক্রস লিংক বা পেপটাইড ইন্টারব্রিজ। তাহলে গ্লাইকান চেইন থাকে এরকম মূলত তার পেপটিডোগ্লাইকানতে এভাবে এভাবে গ্লাইকান চেইন থাকে, গ্লাইকান চেইন থাকতেছে, এটা একটা গ্লাইকান চেইন, এটা একটা গ্লাইকান চেইন। এই গ্লাইকান চেইনগুলোর মধ্যে এইদিকে থাকে এরকম টেট্রাপেপটাইড চেইন, টেট্রাপেপটাইড চেইন। এই দুইটা টেট্রাপেপটাইড চেইন আবার ব্রিজ করা থাকে, এটাকে আমরা বলতেছি ক্রস লিংক বা পেপটাইড ইন্টারব্রিজ। আমরা পিকচারে একটু দেখি, ফিগারের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে গ্লাইকান চেইন, এটা একটা গ্লাইকান, এটা একটা গ্লাইকান, এটা একটা গ্লাইকান। তাহলে এগুলো হচ্ছে গ্লাইকান চেইন। আর এই যে নিচেও এটাও গ্লাইকান চেইন। তাহলে আর এদিকে এই যে একটা পেপটাইড, একটা পেপটাইড, একটা পেপটাইড, একটা পেপটাইড, চারটা পেপটাইড, তাহলে বলবো টেট্রাপেপটাইড চেইন, সবগুলো অ্যামিনো অ্যাসিড। তাহলে চারটা টেট্রাপেপটাইড চেইন, এটা একটা টেট্রাপেপটাইড চেইন। দুইটা টেট্রাপেপটাইড চেইন এই যে লিংক করা আছে, ক্রস লিংক করা আছে, যেটাকে বলা হয় পেপটাইড ইন্টারব্রিজ, পেপটাইড ইন্টারব্রিজ, পেপটাইড ইন্টারব্রিজ। তাহলে এই যে যে ব্যাকবোন আছে, এই যে এটা হচ্ছে মূলত গ্লাইকান, এটা হচ্ছে গ্লাইকান চেইন, এটা হচ্ছে টেট্রাপেপটাইড চেইন, টেট্রাপেপটাইড চেইন, মাঝখানে লেখা আছে ক্রস লিংক করা আছে। ওকে, এখন এই যে নাম আর নাগ, নাম নাগ এভাবে থাকে। তো নাগ নাম মানে কি? এন এ এম, নেম বা নাম মানে হচ্ছে, এটা পুরোটা একটু মনে রাখলে ভালো, সেটা হলো এন এসিটাইল গ্লুকোসামিন, এন এসিটাইল, সরি, নাম মানে হচ্ছে এন এসিটাইল মুরামিক অ্যাসিড, এন এসিটাইল মুরামিক অ্যাসিড, এন এসিটাইল মুরামিক অ্যাসিড। ওকে, আর এন এস জি মানে হচ্ছে এন এসিটাইল গ্লুকোসামিন। তাহলে দুইটা এন এসিটাইল, এই যে এন এসিটাইল মুরামিক অ্যাসিড, এন এসিটাইল গ্লুকোসামিন, এন এসিটাইল মুরামিক অ্যাসিড, এন এসিটাইল গ্লুকোসামিন, এভাবে গ্লাইকান চেইনটা মূলত থাকতেছে। আচ্ছা, তাহলে এখন আমি দেখি ফাংশন অফ দ্য পেপটিডোগ্লাইকান। পেপটিডোগ্লাইকানের ফাংশন যা ওই আপনার সেল ওয়ালের ফাংশনের মতোই, রিজিড, গিভ দ্য রিজিড এগেইনস্ট অসমোটিক প্রেসার, প্রোটেক্ট দিতেছে পেনিসিলিন সেফালোস্পোরিনের
একটা সাইট অফ অ্যাকশন অ্যাকশন আর হচ্ছে ডিগ্রেডেড হয় লাইসোজাইম এনজাইমের মাধ্যমে। দেন এই যে পেনিসিলিন, সেফালোস্পোরিন, ভ্যানকোমাইসিন, এই অ্যান্টিবায়োটিকগুলো সব অ্যান্টিবায়োটিকের নাম। ভ্যানকোমাইসিন, সেফালোস্পোরিন, পেনিসিলিন, এরা ইনহিবিট দ্য সিনথেসিস অফ পেপটিডোগ্লাইকান। পেপটিডোগ্লাইকানটা সিনথেসিস হতে ইনহিবিট করে কিভাবে? ট্রান্সপেপটাইডেজ এনজাইম, ইনহিবিটিং বাই ট্রান্সপেপটাইডেজ এনজাইম। ট্রান্সপেপটাইডেজ এনজাইম কিন্তু পেপটিডোগ্লাইকান সিনথেসিসের এনজাইম। তাহলে ট্রান্সপেপটাইডেজ পেপটিডোগ্লাইকান সিনথেসিস করতেছে। ট্রান্সপেপটাইডেজকে যদি ইনহিবিট করে পেনিসিলিন, সেফালোস্পোরিন আর ভ্যানকোমাইসিন, তাহলে পেপটিডোগ্লাইকান সিনথেসিস হবে না। পেপটিডোগ্লাইকান সিনথেসিস না হলে সেল ওয়াল হবে না। তাহলে এইভাবে সেল ওয়ালের উপর কাজ করতেছে পেনিসিলিন, সেফালোস্পোরিন, ভ্যানকোমাইসিন। আর লাইসোজাইম, লাইসোজাইম এনজাইম ক্লিপ করে পেপটিডোগ্লাইকান লেয়ারকে কিভাবে? ব্রেকিং দা গ্লাইকোসাইল বন্ড, গ্লাইকোসাইল বন্ডের মাধ্যমে, গ্লাইকোসাইল বন্ড এটাকে মূলত ডিস্ট্রয় করার মাধ্যমে। আচ্ছা, তো আমরা এই জিনিসটা একটু ভালো করে মনে রাখবো। দেন গ্লাইকোক্যালিক্স কি? হোয়াট ইজ গ্লাইকোক্যালিক্স? গ্লাইকোক্যালিক্স এর আরেকটা নাম মনে রাখতে হবে, স্লাইম লেয়ার। তো গ্লাইকোক্যালিক্স একদম আউটার, সবচেয়ে বাইরে, সবার বাইরে থাকে। অনেক ব্যাকটেরিয়া এই গ্লাইকোক্যালিক্সটা সিক্রেটেড করে, যেটা একটা পলিস্যাকারাইড কোটিং। পলিস্যাকারাইড কোটিং এর আরেকটা নাম কি? স্লাইম লেয়ার। গ্লাইকোক্যালিক্স এর আরেকটা নাম কি? স্লাইম লেয়ার। এর ফাংশন আছে তিনটা। ইট কভারস সারফেস লাইক এ ফিল্ম, ফিল্ম ফিল্মের মতো সারফেসটাকে কভার করে রাখে and allow the bacteria to adhere firmly various structures, skin, heart valves, prosthetic joints, catheter, এগুলোর সাথে ব্যাকটেরিয়াকে অ্যাটাচ করতে হেল্প করে এই গ্লাইকোক্যালিক্স। কারণ ব্যাকটেরিয়া একদম বাইরে থাকতেছে, তো স্লাইম লেয়ার, তাই না? বাইরে, একদম বাইরে। তাহলে স্কিনের সাথে যদি অ্যাটাচ করে, অ্যাটাচ করতে হলে কার সাথে অ্যাটাচ করবে? কি দিয়ে অ্যাটাচ করবে? স্লাইম লেয়ার দিয়ে। দেন গ্লাইকোক্যালিক্স ইজ অ্যান ইম্পর্টেন্ট কম্পোনেন্টস অফ দ্য বায়োফিল্ম। খুবই ইম্পর্টেন্ট, বায়োফিল্মের ইম্পর্টেন্ট কম্পোনেন্ট গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স এর ইম্পর্টেন্স হচ্ছে সে বায়োফিল্ম মূলত গঠন করে। ইজ গ্লাইকোক্যালিক্স প্রোডিউসিং স্ট্রেনস অফ সিউডোমোনাস অ্যারুজিনোসা, এরুজিনোসা এ কি করে? রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন করে, গ্লাইকোক্যালিক্স এর মাধ্যমে অ্যাটাচড হয়, যার ফলে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়। সিস্টিক ফাইব্রোসিস পেশেন্টের ক্ষেত্রে, সিস্টিক ফাইব্রোসিস পেশেন্টের ক্ষেত্রে এই যে রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে সে ইনফেকশন করতে পারে। ব্যাকটেরিয়ার নাম সিউডোমোনাস এরুজিনোসা। গ্লাইকোক্যালিক্স এর আরো ফাংশন আছে। 4 নম্বর ফাংশন হচ্ছে গ্লাইকোক্যালিক্স প্রোডিউসিং স্ট্রেনস অফ স্টাফাইলোকক্কাস। স্টাফাইলোকক্কাস যে গ্লাইকোক্যালিক্সটা প্রোডিউস করে, যাকে স্টাফাইলোকক্কাস তো কয়েকটা টাইপ আছে, এর মধ্যে স্টাফাইলোকক্কাস ইপিডার্মিডিস ইপিডার্মিডিস এবং ভিরিড্যান্স স্ট্রেপ্টোকক্কাই, ভিরিড্যান্স স্ট্রেপ্টোকক্কাই, স্টাফাইলোকক্কাস ইপিডার্মিডিস, এরা এন্ডোকার্ডাইটিস করতে পারে এই গ্লাইকোক্যালিক্স এর হেল্প নিয়ে। গ্লাইকোক্যালিক্স আরো মেডিয়েটস করে অ্যাডহেরেন্স টু সার্টেন ব্যাকটেরিয়া, স্ট্রেপ্টোকক্কাস মিউট্যান্স। স্ট্রেপ্টোকক্কাস মিউট্যান্স টিথ, দাঁতের মধ্যে, আমাদের দাঁতের মধ্যে স্ট্রেপ্টোকক্কাস যে মিউট্যান্স আছে, এটা এখানে অ্যাডহেয়ার হয় কার সাহায্যে? গ্লাইকোক্যালিক্স এর সাহায্যে। ফলে একটা ফিল্ম তৈরি করে, একটা বায়োফিল্ম তৈরি করে, যেটাকে প্লাক বলা হয়। ফরমেশন অফ প্লাক, প্লাক ফরমেশন করে। খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা। তাহলে আমরা ফাংশন যদি আরেকবার একটু দেখি, ফাংশনগুলোর মধ্যে আমরা বললাম যে গ্লাইকোক্যালিক্স একটা ফিল্ম তৈরি করতেছে, সাথে গ্লাইকোক্যালিক্স হচ্ছে একটা ইম্পর্টেন্ট বায়োফিল্ম তৈরি করতেছে। গ্লাইকোক্যালিক্স প্রোডিউসিং স্ট্রেন সিউডোমোনাস অ্যারুজিনোসা যে ব্যাকটেরিয়া আছে, এর রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশন করতেছে সিস্টিক ফাইব্রোসিস পেশেন্টের ক্ষেত্রে। আর গ্লাইকোক্যালিক্স স্টাফাইলোকক্কাস এপিডার্মিডিস এবং ভিরিড্যান্স যে স্ট্রেপ্টোকক্কাই আছে, এন্ডোকার্ডাইটিস করতেছে এই গ্লাইকোক্যালিক্স এর হেল্প নিয়ে। আর আমাদের দাঁতের মধ্যে প্লাক, ফরমেশন অফ প্লাক তৈরি করতেছে স্ট্রেপ্টোকক্কাস মিউট্যান্স ব্যাকটেরিয়া। কারণ স্ট্রেপ্টোকক্কাস মিউট্যান্স, স্টাফাইলোকক্কাস, ইপিডার্মিডিস, এগুলা এই গ্লাইকোক্যালিক্স প্রোডিউস করে। আচ্ছা, ফাংশন অফ দ্য সাইটোপ্লাজমিক মেমব্রেন। সাইটোপ্লাজমিক মেমব্রেনের 4টা ফাংশন আছে, খুবই ইম্পর্টেন্ট। একদম লেন্স থেকে হুবহু এখানে আমি তুলে দিয়েছি, এটা মনে রাখতেই হবে আপনাদের। সেটা হচ্ছে সাইটোপ্লাজমিক মেমব্রেনের কাজ কি? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অফ মলিকিউল ইনটু দ্য সেল। তাহলে সেলের ভিতরে কিছু ট্রান্সপোর্ট করবে মলিকিউল, এন্ড এনার্জি জেনারেশন বাই অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তাহলে প্লাজমা মেমব্রেন যেটা আছে, এটি এনার্জি প্রোডিউস করবে অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে। আর সিনথেসিস প্রিকরসরস অফ দা সেল, সেলের কিছু প্রিকরসর সিনথেসিস করবে, এন্ড এখান থেকে কিছু এনজাইম আর টক্সিন সিক্রেশন হবে। তার 4টা ফাংশন। ট্রান্সপোর্ট, মলিকিউল ট্রান্সপোর্ট করবে ইনটু দা সেল,
এনার্জি প্রোডাকশন অক্সিডেটিভ ফসফোরিলেশনের মাধ্যমে প্রিকরসর অফ দ্য সিনথেসিস, সেল ওয়ালের কিছু প্রিকরসর সিনথেসিস করবে, আর একটা হলো এখান থেকে কিছু এনজাইম এন্ড টক্সিন সে সিক্রেশন করবে। ক্যাপসুল, ক্যাপসুল হ্যাভ ফোর রিজনস ইম্পর্টেন্ট। ক্যাপসুলের ইম্পর্টেন্স আছে যে ক্যাপসুলের চারটি ইম্পর্টেন্ট, সেটা কি যে ডিটারমিনেন্টস অফ দ্য ভিরুলেন্স অফ দ্য মেনি ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার ভিরুলেন্স ফ্যাক্টর হিসেবে কাজ করে ক্যাপসুল। ক্যাপসুল ভিরুলেন্স ফ্যাক্টর হিসেবে কাজ করে কিভাবে? ইট লিমিটস দ্য অ্যাবিলিটি অফ ফ্যাগোসাইটোসিস টু ইনগালফ দ্য ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াকে, কারণ ক্যাপসুলটা তো বাইরে থাকতেছে, ফলে এটা প্রোটেক্ট দিতেছে ব্যাকটেরিয়াকে যেন ব্যাকটেরিয়াকে ফ্যাগোসাইটোস না করতে পারে। ওকে, দেন ক্যাপসুলের আরো একটা ফাংশন যে স্পেসিফিক আইডেন্টিফিকেশন অফ অর্গানিজম। ক্যাপসুল থাকার কারণে এটা একটা অ্যান্টিজেন হিসেবে কাজ করে, যার ফলে এখানে কিছু যদি আমরা স্ট্রং অ্যান্টিবডি দেই তখন এই ক্যাপসুলটা উইল বি সোয়েল গ্রেটলি, ফুলে যায়। হ্যাঁ, তখন এটা ক্যাপসুলটা ফুলে যায় আরো, তখন এই রিঅ্যাকশনটাকে আমরা বলি কোয়েল্লাং রিঅ্যাকশন। কোয়েল্লাং রিঅ্যাকশন যেমন দিস ইজ ক্যাপসুল, এটা নরমাল ক্যাপসুল। তো এই ক্যাপসুলের মধ্যে যখন অ্যান্টিসেরাম দেওয়া হবে তখন দেখেন ক্যাপসুলটা সোয়েলেন হয়ে যাবে, তখন এই রিঅ্যাকশনটাকে বলা হয় কোয়েল্লাং রিঅ্যাকশন। ক্যাপসুল আরো একটা কাজ আছে ইম্পর্টেন্ট, সেটা হলো ইউজড অ্যাজ অ্যান্টিজেন হিসেবে সে কাজ করে, এবং এই অ্যান্টিজেনকে কাজে লাগিয়ে ভ্যাকসিন প্রডিউস করা যায়। কি কি ভ্যাকসিন কোথায় পাওয়া যায়? যেমন হচ্ছে নিউমোনি, নেইসেরিয়া, হিমোফাইলাস, এই তিনটা ব্যাকটেরিয়া, নিউমোনি, নেইসেরিয়া, হিমোফাইলাস, এই তিনটার যে ক্যাপসুলার যে পলিস্যাকারাইড আছে, টিপিক্যাল ক্যাপসুলার পলিস্যাকারাইড থাকে, ক্যাপসুলের মধ্যে টিপিক্যাল পলিস্যাকারাইড এটা অ্যান্টিজেন হিসেবে কাজ করে, ফলে ভ্যাকসিন প্রডিউস করা যায়। আর একটা হচ্ছে অ্যাডহিয়ারেন্স অফ দ্য ব্যাকটেরিয়া অ্যাডহিয়ারেন্সের সহায়তা করে এই ক্যাপসুল। ওকে, দেন ক্যাপসুলের চারটা আমরা ফাংশন দেখলাম। কি কি ফাংশন চারটা? একটা হলো ডিটারমিনেন্ট অফ ভিরুলেন্স, যেই ব্যাকটেরিয়ার মধ্যে ক্যাপসুল আছে এই ব্যাকটেরিয়াটা বেশি ভিরুলেন্স ফ্যাক্টর হিসেবে কাজ করে, বেশি ক্ষতিকর, সে ডিজিজ তৈরি করতে পারবে। আর একটা হলো আইডেন্টিফিকেশন, যে আমরা ওইখানে অ্যান্টিবডিজ অ্যান্টিসিরাম দিলাম, যদি ফুলে যায় তাহলে আমরা বুঝতে পারবো যে এটা একটা ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া, ক্যাপসুল আছে, তাহলে আইডেন্টিফিকেশন করতে পারি। আর একটা হলো ওই ক্যাপসুলটা অ্যান্টিজেন হিসেবে ইউজ করে আমরা ভ্যাকসিন প্রডিউস করতে পারি। আর একটা হলো এই ব্যাকটেরিয়ার অ্যাডহিয়ারেন্সে সহায়তা করবে, অ্যাডহিয়ারেন্স অফ দা ব্যাকটেরিয়া টু দা হোস্ট সেল। এন্ড ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া কি কি আছে, এটা ভাইবার মধ্যে কোশ্চেন করে, কি কি ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া আছে। তাহলে ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়াগুলো স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স, এগুলোর নাম একদম মুখস্থ রাখতে হবে, পায়োজেন্স, নিউমোনি, নেইসেরিয়া মেনিনজাইটিডিস, ক্লেবশিলা নিউমোনি, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জিস, সালমোনেলা টাইবি, ক্লোস্ট্রিডিয়াম পারফিরিনজেন্স, আর একটা হলো ব্যাসিলাস অ্যানথ্রাসিস। এগুলো হচ্ছে ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া। পিলাই অর ফিমব্রি কি জিনিস? পিলাই অর ফিমব্রি এরা হচ্ছে পিলিন প্রোটিন দ্বারা একটা গঠিত স্ট্রাকচার। হ্যাঁ, এন্ড এরা হচ্ছে শর্টার এন্ড স্ট্রেইটার দেন ফ্লাজেলার সাথে এদের ডিফারেন্সটা হলো পিলিগুলা অনেক শর্ট থাকবে, মেইনলি এগুলা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে পাওয়া যায়, ফ্লাজেলাগুলো লং থাকবে। পিলাই এর কিছু দুইটা ফাংশন আছে, ইম্পর্টেন্ট রোল, সেটা হলো অ্যাটাচমেন্ট করে ব্যাকটেরিয়ার সাহায্যে, ইনিশিয়েশন অফ দ্য ইনফেকশন অফ সাব অর্গানিজম, যেমন নেইসেরিয়া গনোরি, মিউটেন্টস অফ নেইসেরিয়া গনোরি, যেটার মধ্যে কোনো পিলাই নাই, ফলে এটা প্যাথোজেনিক না, নন প্যাথোজেনিক। বাট যদি পিলাই থাকতো সেটা প্যাথোজেনিক হইতো, কারণ পিলাই এর সাহায্যে সে হোস্ট সেলে অ্যাডহিয়ারেন্স করবে, অ্যাটাচমেন্ট করবে, তাহলে পিলাই না থাকলে হোস্ট সেলে সে অ্যাটাক করতে পারবে না। যেমন নেইসেরিয়া গনোরি এর মধ্যে কিছু মিউটেন্টস আছে যেগুলা মধ্যে পিলাই নাই, সেগুলো নন প্যাথোজেনিক। স্পেশালাইজড কাইন্ডস অফ পিলাস যেমন সেক্স পিলাস, এরা অ্যাটাচমেন্ট করে ডিউরিং কনজুগেশনের ফলে তাদের মধ্যে একটা কনজুগেশন হয়, অ্যাটাচমেন্ট করে একটা ব্যাকটেরিয়ার সাথে আরেকটা ব্যাকটেরিয়া, সেক্স পিলাস যেটাকে বলি আমরা। দেন আসি পিলিয়াটেড ব্যাকটেরিয়া কি কি আছে। তাহলে আপনাদের এটা মনে রাখতে হবে যে পিলিয়াটেড ব্যাকটেরিয়াগুলোর মধ্যে আছে ইশ্চেরিশিয়া কোলাই, শিগেলা, সালমোনেলা, প্রোটিয়াস, ক্লেবশিলা এবং প্যাথোজেনিক স্ট্রেইন অফ নেইসেরিয়া গনোরিয়া। তাহলে নেইসেরিয়া গনোরিয়ার কিছু স্ট্রেইন আছে যেগুলোর মধ্যে পিলিয়াই নাই, তবে যেগুলো প্যাথোজেনিক সেগুলোর মধ্যে অবশ্যই পিলাই থাকবে, পিলাই না থাকলে নন প্যাথোজেনিক, থাকলে প্যাথোজেনিক। তাহলে এইগুলা ইশ্চেরিশিয়া কোলাই, শিগেলা, সালমোনেলা, প্রোটিয়াস, ক্লেবশিলা, এগুলোর মধ্যে মূলত পিলিয়া থাকবে। ফাংশন অফ দা ফ্লাজেলার কি ফাংশন? ফ্লাজেলা হচ্ছে মোটাইল মুভমেন্টে তার হেল্প করে, যেমন ইশ্চেরিশিয়া কোলাই, প্রোটিয়াস, এগুলোর মধ্যে ফ্লাজেলা আছে যেটা হেল্প করে মূলত
মোটাইল হতে। যেমন ফ্লাজেলা এটা একটা প্রোপেলিং মুভমেন্ট দেয় ব্যাকটেরিয়াকে। প্রোপেলিং মানে সামনের দিকে যায় ব্যাকটেরিয়াটা, যার ফলে যেমন ইউরেথ্রা এর মধ্যে ব্যাকটেরিয়া আক্রমণ করলো, সেটা ইউরেথ্রা দিয়ে একদম ইউরিনারি ব্লাডার দিয়ে একদম কিডনি পর্যন্ত যাইতে পারে, ঠিক আছে। ফলে কিডনিতে গিয়ে স্ট্রুভাইট ফর্মেশন করে, মানে কিডনি স্টোন ফর্মেশন করে। সাম স্পিসিস অফ ব্যাকটেরিয়া যেমন সালমোনেলা স্পিসিস, এগুলো আইডেন্টিফাইড ইন দ্য ক্লিনিক্যাল ল্যাবরেটরির মধ্যে আইডেন্টিফিকেশন করা যায় কিছু অ্যান্টিবডি এগেইনস্ট ফ্লাজেলার প্রোটিন। এই যে ফ্লাজেলা যেটা আছে এটা কিন্তু ফ্লাজেলিন প্রোটিন দ্বারা তৈরি, ফ্লাজেলিন প্রোটিন। তাহলে ফ্লাজেলিন যে প্রোটিন আছে এই প্রোটিনের এগেইনস্টে যদি আমরা অ্যান্টিবডি প্রোডিউস স্পেসিফিক অ্যান্টিজেন ইউজ করতে পারি, অ্যান্টিবডি ইউজ করতে পারি, তাহলে আইডেন্টিফিকেশন করতেও হেল্প করে এই ফ্লাজেলাটা, একটা ব্যাকটেরিয়াকে আইডেন্টিফিকেশন করতে হেল্প করে। ফ্লাজেলা আসলে কি জিনিসটা কি, এটার ইম্পর্টেন্স বললাম, কিন্তু জিনিসটা কি, এটা হচ্ছে লং, পিলাই কিন্তু শর্ট, বাট ফ্লাজেলা হচ্ছে লং। এটা হুইপ লাইক একটা অ্যাপেন্ডিসেস, হুইপ লাইক অ্যাপিয়ারেন্স দেখা যায়, এবং এটা হচ্ছে মূলত যেদিকে নিউট্রিয়েন্ট আছে সেই দিকে টুওয়ার্ড বা প্রোপেলিং একটা মুভমেন্ট হয় এর। তো নিউট্রিয়েন্টের দিকে যদি কেমিক্যাল এর দিকে যদি কোনো মুভমেন্ট হয় সেটাকে কেমোটেক্সিস বলা হয়। টেক্সিস মানে একটা মুভমেন্ট, কেমো মানে কেমিক্যাল, কেমিক্যালের দিকে মুভমেন্ট, টুওয়ার্ড দা নিউট্রিয়েন্টের দিকে মুভমেন্ট, এটাকে কেমোটেক্সিস বলা হয়। তাহলে ফ্লাজেলা এটা একটা লং ফিলামেন্ট যেটা হচ্ছে প্রোপেলার হিসেবে কাজ করতেছে। আর স্পাইরোচিটস কিছু ব্যাকটেরিয়া আছে, এগুলো ফ্লাজেলা লাইক স্ট্রাকচার দেখা যায়। ফ্লাজেলাম লাইক স্ট্রাকচার কার মধ্যে থাকে? স্পাইরোচিটস এর মধ্যে থাকে। ধরেন যে এটা হচ্ছে স্পাইরোচিটস, তাহলে এর মধ্যে এর চারদিকে এরকম পেঁচানো একটা ফ্লাজেলা থাকবে, পেঁচানো এরকম ফ্লাজেলা থাকে, এটাকে বলা হয় ফ্লাজেলাম লাইক একটা স্ট্রাকচার। হ্যাঁ, এই ফ্লাজেলাম লাইক স্ট্রাকচারের সাহায্যে স্পাইরোচিটস গুলোর একটা মুভমেন্ট হয়। তবে এই ফ্লাজেলাম লাইক স্ট্রাকচার যেটা আছে এটাকে অ্যাক্সিয়াল ফিলামেন্ট বলা হয়। খুবই ইম্পর্টেন্ট, স্পাইরোচিটস এর মধ্যে কি ফিলামেন্ট থাকে? অ্যাক্সিয়াল ফিলামেন্ট। কিন্তু নরমালি একটা ব্যাকটেরিয়ার মধ্যে এরকম ভাবে ফ্লাজেলা থাকে, বাট এই স্পাইরোচিটস এর মধ্যে এরকম ফ্লাজেলা লাইক একটা স্ট্রাকচার থাকতেছে ওর গায়ের মধ্যে পুরো পেঁচানো, এটাকে বলা হয় অ্যাক্সিয়াল ফিলামেন্ট, কারণ ওর অ্যাক্সিস বরাবর থাকতেছে অ্যাক্সিয়াল ফিলামেন্ট। অ্যাক্সিয়াল ফিলামেন্টের কারণে ব্যাকটেরিয়াটা দেখতে একটা স্পাইরাল শেপ, এটা একটা আনডুলেটিং মোশন তৈরি করে, ঠিক আছে। এভাবে 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 যেতে থাকে, হ্যাঁ, সাপের মতো আর কি চলাচল করে। এই মুভমেন্টটাকে বলা হয় আনডুলেটিং মোশন। তাহলে আনডুলেটিং সম্ভব হয় এই অ্যাক্সিয়াল ফিলামেন্টের জন্য। এই যে দিস ইজ স্পাইরোচিটস, এই যে এটাকে আমরা বলতেছি অ্যাক্সিয়াল ফিলামেন্ট, দিস ইজ অ্যাক্সিয়াল ফিলামেন্ট, এটার কারণে একটা এর আনডুলেটিং মুভমেন্ট হয়। দেন অ্যাক্সিয়াল ফিলামেন্ট আর এমনিতে ফিমরিও আর পিলাই এর মধ্যে ডিফারেন্সটা কি? অ্যাক্সিয়াল ফিলামেন্ট হচ্ছে এন্ডোফ্লাজেলা, ফ্লাজেলা কিন্তু এটা ভিতরে থাকতেছে, হ্যাঁ, বাইরে না। নরমালি একটা ব্যাকটেরিয়া বাইরে ভাবে থাকে, কিন্তু এটা একদম ভিতরে থাকতেছে, এই যে ভিতরে ভিতরে থাকতেছে অ্যাক্সিয়াল ফিলামেন্ট বলতেছে, তাই এটাকে বলা হয় এন্ডোফ্লাজেলা। তাহলে অ্যাক্সিয়াল ফিলামেন্টের আরেকটা নাম বলতে পারি এন্ডোফ্লাজেলা। ফিমরি বা পিলাই এগুলো হচ্ছে মূলত অ্যাটাচমেন্টে হেল্প করে, আর এই অ্যাক্সিয়াল ফিলামেন্ট অনলি স্পাইরোচিটস এর মধ্যে থাকে, এরা রোটেশন মুভমেন্ট দেয়, এভাবে রোটেশন একটা মুভমেন্ট দিতেছে। আর ফিমরিও আর পিলাই এগুলো মূলত অ্যাটাচমেন্টে হেল্প করতেছে, আর এটা একটা সেল থেকে আরেকটা সেলের মধ্যে ডিএনএ ট্রান্সফার করে পিলাই, ওকে, আর মোটিলিটিও কিছু হেল্প করে। দেন ফ্লাজেলা আর পিলাই এর মধ্যে ডিফারেন্সটা কি? আমরা তো জানি ফ্লাজেলা হচ্ছে লং আর পিলাই শর্ট। পিলাই এর সংখ্যা অনেক বেশি থাকবে মোর, আর ফ্লাজেলা কম থাকবে। ফ্লাজেলাটা বেশি থিক, কম জিনিস বেশি থিক থাকবে। পিলাই ফাইন মানে এটা বেশি থিন থাকবে, ওকে। আর ফ্লাজেলাটা কার্ভ শেপ থাকে, আর পিলাইগুলো এরকম স্ট্রেইট থাকে, একদম স্ট্রেইট, কারণ অ্যাটাচ করতে হবে তার কোথাও সাথে, কোন একটা জিনিসের সাথে অ্যাটাচ করে, এই জন্য তখন সেটাকে অনেক বেশি স্ট্রেইট হতে হয়, এটা একটু মনে রাখতে হবে। আর একটা জিনিস হচ্ছে ফাংশন থেকে যদি একটু ডিফারেন্স বলি, আচ্ছা, ফাংশন থেকে ডিফারেন্সটা হলো এটা লোকোমোশন মুভমেন্টে হেল্প করতেছে ফ্লাজেলা, আর পিলাই হলো অ্যাটাচমেন্টে হেল্প করে। এত চেঞ্জ হচ্ছে কেন? আর ফ্লাজেলা এটা ট্রান্সফার, জেনেটিক ম্যাটেরিয়াল ট্রান্সফার করে না, বাট পিলাই ওই যে সেক্স পিলাই, যেটা হচ্ছে আপনার কনজুগেশনের সময় জেনেটিক ম্যাটেরিয়াল ট্রান্সফার করতেছে। এখানে আমরা একটা সেন্টেন্স দিয়ে আসলে এই ডিফারেন্সটা একটু মনে রাখতে পারি, সেটা হলো ফ্লাজেলা থিকার, লঙ্গার এন্ড লেস নিউমারাস দেন পিলাই। তাহলে পিলাই কি হবে? পিলাই হবে থিনার, শর্টার এন্ড মোর নিউমারাস। দেন আসি স্পোর।
আচ্ছা, এখানে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, অনেক সময় ভাইবার মধ্যে কোশ্চেন করে যে কি কি ব্যাকটেরিয়া আছে যেটা গ্রামে স্টেইন করা যায় না, যদি আমরা স্টেইনের সময় পড়বো, বাট লেন্সে এই অধ্যায়ে আলোচনা করা আছে তাই আমি এটা তুলে দিছি যে কি কি ব্যাকটেরিয়া আছে যেগুলো স্টেইন করা যায় না। যেমন মাইকোব্যাকটেরিয়া, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নরমালি আমরা স্টেইন করতে পারি না, এটাকে অ্যাসিড স্পেশাল স্টেইন করতে হয়, অ্যাসিড ফার্স্ট স্টেইন করতে হয়, কারণ এর মধ্যে মাইকোলিক অ্যাসিড থাকে, একটা অ্যাসিড থাকে মাইকোলিক অ্যাসিড থাকে। ট্রিপোনেমা পেরিডাম, এটা মূলত ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপের সাথে দেখতে হয়, নরমালি স্টেইন করা যায় না, স্টেইন নেয় না, নরমাল স্টেইন নেয় না। মাইকোপ্লাজমা নিউমোনি, লেজিওনেল্লা, ক্লামাইডিয়া, এছাড়াও রিকেটশিয়া, মনে রাখতে হবে এই ব্যাকটেরিয়াগুলো নরমাল স্টেইন নেয় না। তাহলে ভাইভাতে কোশ্চেন করবে কি কি ব্যাকটেরিয়া আছে যেগুলো নরমাল স্টেইন নেয় না, যে মাইকোব্যাকটেরিয়াম, ট্রিমোনেমা, মাইকোপ্লাজমা, লেজিওনেল্লা, ক্লামাইডিয়া, রিকেটশিয়া। বেশি কোশ্চেন করে ব্যাকটেরিয়া, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কেন নরমালি স্টেইন নেয় না, কারণ মাইকোলিক অ্যাসিড কেন নেয় না এটা আমরা হচ্ছে স্টেইন করানোর সময় পড়বো। দেন আসি স্পোর। স্পোর কি জিনিস? একটা হাইলি রেজিস্ট্যান্ট স্ট্রাকচার, একটা হাইলি রেজিস্ট্যান্ট স্ট্রাকচার যেটা মূলত একটা অ্যাডভার্স কন্ডিশনে ফর্ম হয়। দিস ইজ স্পোর। স্পোরের স্ট্রাকচারের মধ্যে একদম কেন্দ্রে থাকতেছে কোর। এর কোরের পরে অংশটার নাম ইনার মেমব্রেন। তাহলে কোরের পরে এভাবে থাকতেছে ইনার মেমব্রেন। ইনার মেমব্রেনের পরে থাকে হচ্ছে সেল ওয়াল, যেটাকে জার্ম সেল ওয়াল বলা হয়, জার্ম সেল ওয়াল। এরপরে থাকতেছে জার্ম সেল ওয়াল, ঠিক আছে। এরপরে এর মধ্যে থাকতেছে হচ্ছে আউটার মেমব্রেন, দিস ইজ আউটার মেমব্রেন। আউটার মেমব্রেনের পরে এই যে স্পোর কোটটা করা থাকতেছে, এভাবে কোটিং করা থাকে, স্পোর কোট বলতেছে এটাকে। এবং সবার বাইরে যেটা থাকতেছে সেটা হলো এক্সপোরিয়াম। আর এখানে মনে রাখবেন জার্ম সেল ওয়াল আর হচ্ছে আউটার মেমব্রেন। তাহলে এরা যদি জার্ম সেল ওয়াল হয়, জার্ম সেল ওয়াল, আউটার মেমব্রেন, এই যে মাঝখানে যে ফাঁকা অংশ এটাকে কর্টেক্স বলতেছি আমরা, কর্টেক্স। তাহলে একটা স্পোরের, এটা যদি স্পোর হয়, এই স্পোরের একদম সেন্টারে কি থাকে? স্পোরের সেন্টারে কোর বলতেছি, এটাকে কোর বলতেছি। কোরের চারদিকে থাকে ইনার মেমব্রেন। এরপরে থাকে জার্ম সেল ওয়াল, জার্ম সেল ওয়ালের পরে থাকে কর্টেক্স, কর্টেক্সের পরে যে মেমব্রেনটা এর নাম হচ্ছে আউটার মেমব্রেন। আউটার মেমব্রেনের পরে থাকে কি আপনার হচ্ছে, আউটার মেমব্রেনের পরে থাকতেছে স্পোর কোটের পরে থাকে এক্সোস্পোরিয়াম। এই স্ট্রাকচারটা অনেক সময় রিটেনে আসতে পারে যে ড্র এন্ড লেবেল দ্য স্পোর। স্পোরটা কিভাবে ফর্ম হয় আসলে? স্পোর এই যে প্লাজমা মেমব্রেনটা ভিতরের দিকে ভাঁজ হয়ে যায়, নিউক্লিওয়েডটা দুই ভাগে বিভক্ত হয়, এবং এই নিউক্লিওয়েডটা এক সময় একটা সেপ্টাম তৈরি করে, সেপ্টাম একটা এভাবে মেমব্রেন তৈরি করে, এটাকে আবদ্ধ করে ফেলে। পরবর্তীতে এই ক্রাটিন কোট তৈরি করে এটা বের হয়ে আসে, এভাবে স্পোরটা ফ্রি হয়। স্পোর কিন্তু একটা হাইলি রেজিস্ট্যান্ট টু হিটিং। স্পোর আর নট কিলড বাই বয়লিং, এটা বয়লিং এর মাধ্যমে পানি ফুটাইলে কখনো স্পোর ডিস্ট্রয় করা যাবে না। স্পোরকে ডিস্ট্রয় করতে হলে অটোক্লেভের মাধ্যমে ডিস্ট্রয় করতে হয়, এটা 102 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ডিস্ট্রয়েড হয়, এবং এটা হাইলি রেজিস্ট্যান্স টু মেনি কেমিক্যাল। তো এই যে স্পোরের যে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মেনি কেমিক্যালের প্রতি হাইলি রেজিস্ট্যান্স, মোস্ট ডিসইনফেক্ট্যান্টস ডিউ টু থিক এন্ড ক্রিয়াটিন লাইক কোট, এর ক্রিয়াটিন লাইক কোট থাকে, এই কারণে এটা অনেক বেশি কেমিক্যালের প্রতি রেজিস্ট্যান্স। এন্ড দে ক্যান সার্ভাইভ ফর মেনি ইয়ার্স, অনেক বছর ধরে তারা সার্ভাইভ করতে পারে, স্পেশালি ইন দা সয়েল, মাটির মধ্যে অনেক বছর ধরে তারা সার্ভাইভ করে থাকতে পারে। এন্ড দে এক্সিবিট নো মেজারেবল মেটাবলিক অ্যাক্টিভিটি, তাদের কোনো মেটাবলিক অ্যাক্টিভিটি তাদের নাই। স্পোর ফর্ম হতে পারে যখন নিউট্রিয়েন্ট আর ইনসাফিসিয়েন্ট, যখন নিউট্রিয়েন্ট নাই তখন স্পোরের চারদিকে একটা কোট তৈরি হয়, এভাবে স্পোরটা রেজিস্ট্যান্স তৈরি করে এবং জার্মিনেট করবে আবার যখন নিউট্রিয়েন্ট তার অ্যাভেলেবল হবে, ঠিক আছে। যখন স্পোর পুষ্টি থাকবে না সে জার্মিনেট করবে না, ফর্ম হবে স্পোর, আর যখন পুষ্টি থাকবে তখন সে জার্মিনেট করবে, ওখান থেকে আবার ব্যাকটেরিয়া তৈরি হবে। স্পোর্স আর প্রোডিউসড বাই মেম্বার অফ অনলি টু জেনারা অফ ব্যাকটেরিয়া মেডিকেল ইম্পর্টেন্ট, যেমন বেসিলাস এন্ড ক্লোস্ট্রিডিয়াম। আরো কিছু ব্যাকটেরিয়া আছে, স্পোর ফর্মিং ব্যাকটেরিয়াগুলো কি কি আছে এটা ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া কি কি আছে? স্পোর ফর্মিং ব্যাকটেরিয়াগুলো মুখস্থ রাখতে হবে একদম। যেমন এটা মনে রাখতে পারবে না, বিএসসি কেমিস্ট্রি, ঠিক আছে। বি দিয়ে হচ্ছে বেসিলাস অ্যানথ্রাক্স, বেসিলাস সাবটিলিস। এস দিয়ে স্পোরোসার্সিনা। সি দিয়ে ক্লোস্ট্রিডিয়াম, আর সি দিয়ে কোইক্সিলা বিউমিকটি,
কোইক্সিলা বিউমিট্রি। তাহলে বি দিয়ে কি বেসিলাস অ্যানথ্রাক্স, বেসিলাস সাবটিলিস, এস দিয়ে কি স্পোরোসার্সিনা, আর সি দিয়ে ক্লোস্ট্রিডিয়াম, আর সি দিয়ে হচ্ছে কোইক্সিলা বিউমিট্রি। কোইক্সিলা বিউমিট্রি এগুলো হচ্ছে স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া। বিএসসি কেমিস্ট্রি দিয়ে স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া এগুলো মনে রাখা যায়। দেন এগুলো হাইলি রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া। স্পোর যে হাইলি রেজিস্ট্যান্স, কেন সে হাইলি রেজিস্ট্যান্ট? ভাইবার একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। কেন? কারণ এর মধ্যে ওয়াটার কন্টেন্ট কম থাকে, ক্যালসিয়াম ডিপিকোলেট বেশি থাকে। ক্যালসিয়াম ডিপিকোলেট যে কম্পাউন্ড এটা অনেক বেশি থাকে, এর মেটাবলিক অ্যাক্টিভিটি আমরা জানি কম, এবং এনজাইমেটিক অ্যাক্টিভিটিও কম, এবং এটা অনেক বেশি ঠিক এবং ইমপারভিয়াস একটা স্পোর কোর থাকে, হাইলি ইমপারভিয়াস স্পোর কোর থাকে, যার ফলে সেই স্পোর এবং ভিতরে যেহেতু ওয়াটার কন্টেন্ট কম, ফলে সেটা ডিস্ট্রয় হবে না, ঠিক আছে। এবং ক্যালসিয়াম ডিপিকোলিক অ্যাসিড যেটা মূলত স্পোরকে বিভিন্ন জিনিস থেকে এটা, যেমন ইউভি আল্ট্রাভায়োলেট রে এগুলো থেকে এটা মূলত প্রিভেন্ট করে। আবার মেটাবলিক অ্যাক্টিভিটি, এনজাইমেটিক অ্যাক্টিভিটি কম, যার অ্যাক্টিভিটি কম নিষ্ক্রিয় অবস্থায় থাকে, ধ্বংস করা মূলত অনেক কঠিন, ঠিক আছে। এটা রেজিস্ট্যান্স। আর একটা হচ্ছে থিক ওয়াল থাকে, ওয়ালটা যদি থিক আর ইমপারভিয়াস কোট থাকে, এইজন্য স্পোরটা হচ্ছে অনেক বেশি হাইলি রেজিস্ট্যান্স। দেন প্লাজমিড। প্লাজমিড কাকে বলে? প্লাজমিড হচ্ছে একটা এক্সট্রা ক্রোমোসোমাল পিসেস অফ সার্কুলার ডিএনএ। একটা নরমালি ব্যাকটেরিয়ার মধ্যে তো ক্রোমোজোম থাকতেছে, এই ক্রোমোজোম বাদেও যে এক্সট্রা সার্কুলার ডিএনএ আছে সেটাকে বলতেছি প্লাজমিড। প্লাজমিড দ্যাট বোথ এক্সোটক্সিন এন্ড এনজাইমস মূলত এটা এনকোড করে, বা যেটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি করতে পারে। তো প্লাজমিড দুই ধরনের আছে, একটাকে বলা হয় ট্রান্সমিসিবল প্লাজমিড, আর একটা হলো নন ট্রান্সমিসিবল প্লাজমিড। তো ট্রান্সমিসিবল প্লাজমিড কি? যেটা ট্রান্সফার ফ্রম সেল টু সেল বাই কনজুগেশন। যেই প্লাজমিড ট্রান্সফার্ড হতে পারবে সেটাকে বলা হয় ট্রান্সফার্ড প্লাজমিড। এগুলো অনেক বড় হয়ে থাকে, লার্জ, এন্ড এগুলোর মধ্যে মূলত ডজেন্স জিন থাকে, অনেকগুলো জিন থাকে, যেগুলো যেমন সিনথেসিস পিলার, সেক্স পিলার সিনথেসিস করতে পারে, এন্ড কিছু এনজাইম রিকোয়ার্ড ফর ট্রান্সফার, ট্রান্সফারের জন্য তারা কিছু এনজাইমের প্রয়োজন হয়। তাহলে এগুলো অনেক বেশি বড়, এগুলোর মধ্যে অনেক জিন থাকে যেগুলো সেক্স পিলাই সিনথেসিস করে, কিছু এনজাইমও এদের প্রয়োজন হয়, আর এগুলোর সংখ্যা অনেক কম, প্রত্যেকটা সেলে ফিউ নাম্বারে থাকে। আর নন ট্রান্সমিসেবল যেগুলা, এগুলো ট্রান্সফার হবে না। ট্রান্সমিসেবল প্লাজমিড অনেক লং ছিল, এটা হচ্ছে অনেক স্মল, এন্ড দে ডু নট কন্টেইন ট্রান্সফার জিন, এদের মধ্যে কোনো ট্রান্সফার জিন কন্টেইন করে নাই, ঠিক আছে। এগুলো ট্রান্সফার, এদের মধ্যে ট্রান্সফার কোনো জিন থাকে না, এগুলোর সংখ্যায় অনেক বেশি থাকে, আর ট্রান্সমিসেবল জিন সংখ্যায় কম ছিল। তাহলে আমরা যদি একটু ডিফারেন্সটা দেখি, যে এটা যদি ট্রান্সমিসেবল প্লাজমিড, নন ট্রান্সমিসেবল প্লাজমিড। ট্রান্সমিসেবল যে প্লাজমিডটা আছে এগুলো অনেক বেশি লং থাকে, লার্জ থাকে, লং, আর যে নন ট্রান্সমিসেবল এটা থাকতেছে স্মল। ট্রান্সমিসেবল এর মধ্যে ট্রান্সফারের জন্য জিনটা থাকবে, ট্রান্সমিসেবল জিন থাকবে, কিন্তু নন ট্রান্সমিসেবল জিনের মধ্যে ট্রান্সমিসেবল যে জিন এটা থাকবে না। ট্রান্সমিসেবল প্লাজমিড এগুলোর সংখ্যায় কম, ফিউ, বাট নন ট্রান্সমিসেবল এগুলোর সংখ্যায় অনেক বেশি থাকে, মেনি। দেন প্লাজমিডের ফাংশন, ভাইবাতে কোশ্চেন করবে, অনেক বেশি ইম্পর্টেন্স, যে প্লাজমিড যেটা আছে এটা জিন কি কি জিন ক্যারি করে? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন ক্যারি করে, এক্সোটক্সিন, পিলাই, রেজিস্ট্যান্স টু আলট্রাভায়োলেট, রেজিস্ট্যান্স টু হেভি মেটাল এন্ড ব্যাকটেরিওসিনস, এটা মনে রাখতে হবে। তাহলে কি কি রেজিস্ট্যান্স করতেছে? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, আলট্রাভায়োলেট রে রেজিস্ট্যান্স, হেভি মেটাল রেজিস্ট্যান্স, আর এক্সোটক্সিন, ব্যাকটেরিওসিন, আর হচ্ছে পিলাই, খুবই ইম্পর্টেন্ট। তো এই যে অ্যান্টিবায়োটিক যে রেজিস্ট্যান্সটা করতেছে, এটা মূলত ভ্যারাইটি অফ এনজাইম, যেমন বিটা ল্যাকটামেজ, তাহলে বিটা ল্যাকটামেজের জিন সে ক্যারি করতেছে, যার ফলে বিটা ল্যাকটাম যে ড্রাগ, পেনিসিলিন, সেফালোস্পোরিন, ওই ড্রাগগুলোকে সে শেষ করে দেবে, এভাবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হইতেছে। এক্সোটক্সিন, সেভারেল এন্টোটক্সিন থাকে, যেমন এক্সফোলিয়েটিং টক্সিন, টিটেনাস টক্সিন, এই টক্সিনগুলোর জিন সে ক্যারি করতেছে। আচ্ছা, এরপরে পিলাইয়ের জিন ক্যারি করতেছে অ্যাডিয়ারেন্স অফ ব্যাকটেরিয়াল টু ইপিথেলিয়াল সেল, ব্যাকটেরিয়াটা যে অ্যাটাচ হবে কার সাহায্যে? পিলাইয়ের সাহায্যে, সেই জিনটা তৈরি হতে ক্যারি করতেছে প্লাজমিড। রেজিস্ট্যান্স টু আলট্রাভায়োলেট রে হুইচ ইজ মেডিয়েটেড বাই ডিএনএ রিপেয়ার এনজাইম, তো আলট্রাভায়োলেট রে কি করে? মেইনলি ডিএনএ কে ধ্বংস করে দেয়, কিন্তু ডিএনএ রিপেয়ারের জন্য যে এনজাইম সেটা তার এর মধ্যে আছে, এইজন্য রেজিস্ট্যান্ট করতেছে আলট্রাভায়োলেট রে কে। রেজিস্ট্যান্স টু হেভি মেটালস,
যেমন মার্কারি, সিলভার, which is made by reductase enzyme। রিডাকটেজ এনজাইম, এই রিডাকটেজ এনজাইম কি করতেছে, এইগুলাকে রিডিউস করে ফেলতেছে, যার ফলে এটা হেভি মেটালস কে রেজিস্ট্যান্স করতেছে। ব্যাকটেরিওসিন, সাম ব্যাকটেরিয়া আর লিথাল টু আদার ব্যাকটেরিয়া, এরা কিছু কি করে টক্সিন প্রোটিন প্রোডিউস করে যেটা অন্য একটা ব্যাকটেরিয়াকে শেষ করে দিতে পারে, এভাবে সে ব্যাকটেরিওসিন প্রোডিউস করে। তো এই যে ব্যাকটেরিওসিন কিভাবে কাজ করে দেখেন, ডিগ্রেডেশন অফ ব্যাকটেরিয়াল সেল মেমব্রেন, অন্য একটা ব্যাকটেরিয়ার সেল মেমব্রেনকে ডিগ্রেড করে দেবে কিছু পোর তৈরি করার মাধ্যমে। আর একটা হচ্ছে ডিগ্রেডেশন অফ দা ব্যাকটেরিয়াল ভিতরে যে ডিএনএ আছে ওই ডিএনএ কেও সে ডিগ্রেড করতে পারে ডিঅক্সিরাইবোনিউক্লিয়েজ এনজাইম, ডিএনএজ এনজাইমের মাধ্যমে। তাহলে এই যে ব্যাকটেরিওসিন প্রোডিউস করতেছে প্লাজমিড, এটা একটু মনে রাখতে হবে কি সেই জিনটা ক্যারি করতেছে। এরপরে ভলিউটিন অর মেটাক্রোমাটিক গ্রানিউলস কি, or Babs Ernest granules, তাহলে Babs Ernest granule, ভলিউটিন আর মেটাক্রোমাটিক গ্রানিউল কি, এটা একটা হাইলি এনার্জি স্টোরড ফর্ম যেটা পলিমারাইজড মেটাফসফেট, এই মেটাফসফেটটা মূলত স্টোর করে রাখে, অনেক এনার্জি স্টোর করতেছে, সেটা দেখতে অনেকটা মেটাক্রোমাটিক গ্রানিউলের মতো, মেটালিক, ক্রোমাটিক আর হচ্ছে গ্রানিউল, এই তিনটা কথা মনে রাখতে হবে। তো এটা সাধারণত স্টেইন, রেড স্টেইন অফ মিথাইলিন ব্লু ইনস্টেড অফ ব্লু, ব্লু এর পরিবর্তে নরমালি এটা ব্লু স্টেইন নেওয়ার কথা, স্টেইন নিলে এটা ব্লু হওয়ার কথা, কিন্তু এটা হয়ে যায় কি রেড, কিসের মধ্যে, মিথাইলিন ব্লু এর মধ্যে। মিথাইলিন ব্লু এর কালার তো ব্লু, কিন্তু এটা রেড হয় কারণ এই যে মেটাফসফেটের জন্য, মেটাফসফেটের জন্য এটা কি হয়ে যায়, রেড হয়। দেন ফাউন্ড, এটা কোথায় কোথায় দেখা যায়, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, যে কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরিয়া, ডিপথেরিয়ার মধ্যে মেটাক্রোমাটিক গ্রানিউল ফর্ম হয়। আর একটা হচ্ছে ইয়ারসিনিয়া পেস্টিস, প্লেগ, প্লেগ রোগের মধ্যে আমরা এই মেটাক্রোমাটিক গ্রানিউলটা পাবো। এল ফর্ম ব্যাকটেরিয়া কি জিনিস দেখেন, এল ফর্ম ব্যাকটেরিয়া হচ্ছে একটা ওয়াললেস ব্যাকটেরিয়া বলতে পারি, ওয়ালটা ডিসইন্টিগ্রেট হয়ে যাবে, ঠিক আছে, ওয়ালটা ডিস্ট্রয় হয়ে যাবে, সেল ওয়াল তার থাকবে না এক সময়। এই যে ওয়াল সেল আছে, ওয়াল ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াটার একটা সেল ওয়াল আছে তাই না, যখন লাইসোজাইম এনজাইম, এই লাইসোজাইম এনজাইমের ফাংশন করে আমরা জানি সেল ওয়ালের মধ্যে, বা পেনিসিলিন অ্যান্টিবায়োটিক, সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিক, যখন অ্যান্টিবায়োটিক এনজাইম এগুলো দেওয়া হবে সেল ওয়ালটা ডিস্ট্রয় হবে। এই সেল ওয়ালটা যখন ডিস্ট্রয় হবে তখন যে ব্যাকটেরিয়াটা আমরা পাইতেছি সেটাকে বলা হয় এল ফর্ম ব্যাকটেরিয়া। এই এল ফর্ম ব্যাকটেরিয়া মিউটেশনের মাধ্যমে সেল ওয়ালটা মিউটেশন, সেল ওয়াল নাই তাতে কি, এই মিউটেশনের মাধ্যমে আবার একটা ব্যাকটেরিয়া ফর্ম করে থাকবে, এভাবেই সে বেঁচে থাকবে, এটাকে বলি আমরা এল ফর্ম ব্যাকটেরিয়া, ঠিক আছে। এই এল ফর্ম ব্যাকটেরিয়া থেকে আবার নতুন ভালো ব্যাকটেরিয়া তৈরি হতে পারে। এই যে এল ফর্ম ব্যাকটেরিয়া থেকে এভাবে এই যে এরকম যে ব্লেব তৈরি হয়েছে এগুলোকে বলা হয় ব্লেব বা টিউবেশন। যেটা সেই এল ফর্ম ব্যাকটেরিয়া, এটা হচ্ছে ওয়াল, সেল ওয়াল ডেফিসিয়েন্ট, সেল ওয়াল নাই, সেল ওয়াল থাকবে না, যেমন স্ট্রেপ্টোবেসিলাস, ব্যাকটেরিওয়েডস এগুলোর মধ্যে থাকে না, মূলত পেনিসিলিন, লাইসোজাইম যদি অ্যান্টিবায়োটিক খাওয়া হয় এগুলোর ক্ষেত্রে। এল ফর্ম, এটা অনেক সময় ভাইবার মধ্যে কোশ্চেন করে, এল ফর্ম ব্যাকটেরিয়া কেন এল বলা হচ্ছে, এলটা কি, এল হচ্ছে লিস্টার, লিস্টার ইনস্টিটিউট অফ লন্ডন, একটা ইনস্টিটিউটের নাম লিস্টার ইনস্টিটিউট অফ লন্ডন, যেখানে মূলত এটা ফার্স্ট অবজারভেশন করা হয়, এজন্য এটাকে বলা হচ্ছে এল, এই ইনস্টিটিউটের নাম থেকেই এটাকে বলা হয় এল, এল লিস্টার, এল ফর লিস্টার। কোন ব্যাকটেরিয়ার মধ্যে দেখা গেছিল প্রথম, স্টেপ্টোবেসিলাস মনিলিফর্মিস ব্যাকটেরিয়া, স্টেপ্টোবেসিলাস মনিলিফর্মিস ব্যাকটেরিয়া। তো এই যে এল ফর্ম ব্যাকটেরিয়ার ক্যারেক্টারিস্টিক্স কি, যে এরা produced more readily with exposure to penicillin than lysozyme, লাইসোজাইমের চাইতেও পেনিসিলিনের মধ্যে তারা অনেক বেশি প্রোডিউস করতে পারে। সাম ব্যাকটেরিয়াল স্পেসিস প্রোডিউস এল ফর্মস স্পন্টেনিয়াসলি, এল ফর্ম ব্যাকটেরিয়া প্রোডিউস হইতে পারে। তো এই যে এল ফর্ম ব্যাকটেরিয়া দেয়ার ইজ নো রেগুলার সাইজ এন্ড শেপ, তাদের নির্দিষ্ট কোনো সাইজ এন্ড শেপ থাকবে না, এন্ড দে লেক রিজিড ওয়াল, সেল ওয়াল, তাদের মধ্যে একটা যে হার্ড রিজিড সেল ওয়াল এটা থাকবে না, ডেফিসিয়েন্ট থাকবে এই জিনিসটা। ক্যান গ্রো এন্ড মাল্টিপ্লাই, তারা আবার গ্রো করতে পারে, মাল্টিপ্লাই করতে পারে, যেটা দেখতে অনেকটা ফ্রাইড এগের মতো, হ্যাঁ ভাজা ডিম যেটাকে বলতেছি ফ্রাইড এগ, ভাজা ডিমের মতো এরকম, এরকম দেখতে এল ফর্মটা একটা ব্যাকটেরিয়া। এবং এল ফর্ম রিভার্ট টু নরমাল ফর্মে আসতে পারে রিমুভিং দা স্টিমুলাই, যদি স্টিমুলাই একদম ধরেন যে পেনিসিলিন 2-3টা খাইলো না, তখন সেই এল ফর্ম ব্যাকটেরিয়া ফর্ম থাকতে পারে এবং সে আবার নরমাল হইতে পারে, স্টিমুলাইটা যখন আমি সরাই নিচ্ছি, ঠিক আছে, এর ফলে সে স্টেবল এবং নেভার রিভার্ট, আর এই কি করতে পারে না। এবং কিছু ব্যাকটেরিয়া আছে
যেগুলো স্টেবল থাকে, এল ফর্ম অবস্থায় থাকে আর নতুন নরমাল অবস্থায় ফিরতে পারে না। কিছু ব্যাকটেরিয়া আছে নরমাল অবস্থায় ফিরতে পারে, এটাই এল ফর্ম ব্যাকটেরিয়ার ক্রাইটেরিয়া ক্যারেক্টারিস্টিক্স। এল ফর্ম ব্যাকটেরিয়া দুই ধরনের আছে, আনস্টেবল, স্টেবল। আনস্টেবল মানে যেগুলো হচ্ছে রিভার্ট নরমাল, নরমাল ব্যাকটেরিয়া তৈরি করতে পারে আবার, যে এর একটা ব্যাকটেরিয়া এটা সেল ওয়ালটা ধ্বংস হয়ে গেলে এমন অবস্থায় সে সারা জীবন থাকবে, এটাকে আমরা স্টেবল বলতে, সে আর নরমাল ফিরতে পারবে না। বাট আবার যদি নরমাল একটা ব্যাকটেরিয়া ফর্ম করতে পারে সেটাকে বলতেছে আনস্টেবল। ক্লিনিক্যাল কি? ক্লিনিক্যাল হচ্ছে এরা এল ফর্ম ব্যাকটেরিয়া ইন হোস্টের মধ্যে যদি থাকে ক্রনিক ইনফেকশন করবে, অনেক দিন সে থাকবে, ক্রনিক ইনফেকশন করবে আর অ্যান্টিবায়োটিকের প্রতি রেজিস্ট্যান্স করবে। আর সেই এল ফর্ম যদি আবার নরমাল ফর্মে চলে আসে তাহলে আবার সেই ইনফেকশন করবে, ফলে সেটাকে বলি রিল্যাপস অফ ইনফেকশন। তাহলে ক্রনিক ইনফেকশন করবে, রেজিস্ট্যান্স টু অ্যান্টিবায়োটিক এন্ড রিল্যাপস অফ ইনফেকশন। তাহলে এই পর্যন্তই আমাদের ছিল মূলত ফার্স্ট লেকচার। তো এই লেকচারগুলো হচ্ছে আমি যদি স্টুডেন্ট এই হিসেবে লেকচারগুলোকে ডেমো লেকচার হিসেবে আপনারা কাউন্ট করতে পারেন। তো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।